নেই কোনো, সেগুলোকে যখন সরিয়ে দিচ্ছি খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে তার ডেটাটার কোয়ালিটি বাড়ছে। মানে আপনি যখন বাজার থেকে ২ কিলো আলু নিয়ে আসছেন, একটা আলু যদি ওখানে খারাপ মানে থাকে, আপনি তো নিশ্চয়ই সেটাকে বেছে বার করে দেবেন। তাহলে তার মানে কি, আপনার কাছে যে কটা ডেটাই রয়েছে, আপনি ২ কিলো আলু বাজার থেকে নিয়ে এসেছেন, আপনার ১ কিলো ৯০০ থাকলো, ১০০ বাদ দিয়ে দিলেন কারণ আলুটা খারাপ। তাহলে ওই ১ কিলো ৯০০ আলুই কিন্তু removes irrelevant or redundant data। এবং এর সাথে সাথে আপনার অত্যন্ত ভালোভাবে আপনার প্রিসিশন, অ্যাকুরেসি, কনসিস্টেন্সি, আপনার যে টোটাল ডেটা সেটের, সেই ডেটা সেটের এই সম্পূর্ণ জিনিসগুলো হয়। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ডেটা নিয়ে করবেনটা কি? আপনাকে তো ডেটাটাকে সম্পূর্ণভাবে আপনার যে থিসিস বা আপনার যে হাইপোথিসিস বা আপনার যে অবজেক্টিভ, সেটাকে তো পূরণ করতে হবে। এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনার হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে, আপনার এভিডেন্স বেসড যে ডিসিশন মেকিং আছে সেটার ক্ষেত্রে আপনাকে সুবিধা দেবে। যার ফলে দেখবেন আজকালকার যুগে ডেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এআই নিয়ে বিভিন্ন ধরনের কি কাজ হচ্ছে, মানে এআই শুধু চ্যাট জিপিটি বা জেমিনি নয়, কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু এখন বিভিন্ন যারা পলিসি মেকার, বিজনেসম্যান, তারা কিন্তু এই ডেটাটাকে ক্লিন করে প্রসেস করে তারা বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়ার মতন তাদের কাছে কিন্তু ব্যাকআপ রয়েছে। তারা অ্যাকিউরেট এবং ইনফর্ম ডিসিশন নেন। এই ডিসিশন নেওয়ার ফলে তাদের এফিশিয়েন্সি, অ্যাকিউরেসি, হিউম্যান এরার মিনিমাইজ হয়ে যাওয়া এবং খুব স্বাভাবিক অন্য ডেটাকে কালেক্ট করে তার সঙ্গে কম্পেয়ার করা, যেটাকে আমরা ক্রস সেকশনাল রিসার্চ বলি। মানে আজকে আমি একটা ডেটা স্টোর করলাম, সেই ডেটাটা তো আর নষ্ট হয়ে যাবে না, আমার কাছেই থাকবে। ডেটা কালেক্ট করি, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমি ওই পুরনো ১ বছর আর আজকের মধ্যে ডেটাটার কম্পারিজন করতে পারবো। সো ইফ ইউ ক্যান compare the data, we can easily manage and it gives an effective archiving for future study। পরবর্তীকালেও কিন্তু আমরা এটাকে দেখতে পারবো। তাই ওভারঅল যদি আমি বলি, তাহলে আমার এই র ডেটা বলতে কি, র ডেটা বলতে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো এটি মাটি ঘাটে থেকে নিয়ে আসা একদম আনস্ট্রাকচারড, আনক্লিনড কতগুলো তথ্য, এবং এর অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে এফিশিয়েন্সি বাড়ায়, ডিসিশন মেকিং এ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটি সাহায্য করে। এবার আমরা আসবো কি যার মাধ্যমে আমরা ডেটা প্রসেসিং করি। মূলত আমরা ডেটা প্রসেসিং এর, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ডেটা প্রসেসিং এর কাজ। আমি জাস্ট রিড আউট করে যাচ্ছি, আপনারা দেখুন যে ডেটা কালেকশন, প্রথমে আমরা ডেটা সংগ্রহ করি। কোথা থেকে সংগ্রহ করি? আমাদের নিজেদের বলা এরিয়া অফ স্টাডি বা ইউনিভার্স, যেটাকে আমরা মেথোডোলজির ভাষায় বলে থাকি, সেখান থেকে। তারপরে আমরা ওই একই ডেটা ভ্যালিডেট করব, ক্লিন করব, কোডিং করব এবং এন্ট্রি করব। ওরা ভ্যালিডেশন করব যে হ্যাঁ আমরা ঠিক জায়গা থেকে ডেটাটার বৈধতা, ডেটাটাকে পরিষ্কার করা, ডেটাটাকে কোড করা। আমি কোডিং এর প্রসেসটা পরে এন্ট্রি করব। আমি করতে পারি এক্সেল শিটে, আমি করতে পারি ওয়ার্ড ফাইলে। কেন? কারণ আমি যদি কোয়ালিটেটিভ করি, তাহলে আমি লিখে আমার যা মনে হয়েছে সেই সময়কার লিখে ব্যাপারটাকে আমি ওয়ার্ড ফাইলে করতে পারি। আমি কোডিং এটা আসবো পরে, আবার বললাম এক্সেল শিটের মাধ্যমে আমি কলম, রো করে তার রেসপন্ডেন্ট, হ্যান ত্যান ইত্যাদি ভেরিয়েবল গুলোর নাম দিয়ে এক্সেল শিট দেখালে আপনারাও বুঝতে পারবেন আমরা এইভাবে এন্ট্রি করতে পারি। এই এন্ট্রি করার পরে আমরা ওই ডেটাটার ট্রান্সফরমেশন হয়, মানে ডেটাটার পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটার মধ্যে দিয়ে
কেন পরিবর্তন ঘটে? তার কারণ আমরা ওই একই জিনিস যেটা আমরা মাঠে পেয়েছিলাম সেটাকে আমরা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন করি, এবং এই ইন্টারপ্রিটেশনটা আসে একটি শুধুমাত্র লেখা তো নয়, কারণ আপনি হাতে যা পেলেন সেটা, আমি যদি আপনি ধরে থাকি যে আপনি কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে কাজ করছেন, তাহলে আমি যদি ধরে থাকি যে আপনার ক্ষেত্রে 1 2 3 4 5 6 মানে সংখ্যা, এই সংখ্যাগুলো তো আপনি শুধু বুঝতে পারছেন, বাট আপনি বুঝতে পারলে তো হবে না, আপনাকে তো পৃথিবী বা আপনার এই রিসার্চের সঙ্গে আর যারা জড়িত আছে তাদেরকে তো বোঝাতে হবে। এই বোঝানোর সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ভিজুয়ালাইজেশন। কারণ মানুষ এফেক্টিভ হয় আপনার ছবিতে যা দেখে, সেই কারণের জন্য মোশন পিকচার বা ভিডিও দেখবেন অনেক বেশি এফেক্টিভ রাদার দ্যান আপনি যা শুনছেন। তাই আজ দাঁড়িয়ে দেখতে পাবেন যে রেডিও ইজ নট সো মাচ পপুলার দ্যান দ্যাট অফ ইউটিউব অথবা অন্যান্য আর যেগুলো আছে যেগুলো মোশন পিকচারের মাধ্যমে চলে। কেন? তার কারণ আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন, আপনি চোখের ইন্দ্রিয়কে ব্যবহার করে আপনি মর্মে বুঝতে পারছেন যে এই জিনিসটা কি হচ্ছে, যতটা না, কারণ আপনাকে ফাইনালি রিসার্চ যখন করতে হবে সেটাকে তো আর্কাইভ করতে হবে। আপনি যা বললেন, আপনি যা বুঝলেন সেটাকে আপনাকে কোথাও দলিল হিসেবে, আপনাকে প্রামাণ্য হিসেবে you need to put it in some kind of a way, and that some kind of way is doing your reporting and documentation. That is why these are the steps, as you can see in the screen, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের মূলত ডেটা প্রসেসিং এর, মূলত এগুলো হচ্ছে স্টেপ, মানে ডেটা প্রসেসিং এর স্টেপ, আমি কালেকশনের স্টেপ কিন্তু বলছি না, ডেটা প্রসেসিং এর স্টেপ, মানে একদম প্রথম থেকে কালেকশন করে লাস্টে রিপোর্টিং অবধি বা ডকুমেন্টেশন অবধি কিন্তু আমরা দেখতে পাই। এবার কথা হচ্ছে যেটা আমরা কিভাবে বলার চেষ্টা করি যে ডেটা তাহলে কত প্রকারের আছে, কি কি ডেটা থাকতে পারে। মূলত আমরা তিন ধরনের পাই, আপনারা এখানে দু ধরনের দেখে ঘাবড়ে যাবেন না, আমি তিন ধরনেরটাকে উল্লেখ করছি, কিন্তু ওটি অত গুরুত্বপূর্ণ নয় যতটি এই দুটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা দু ধরনের ডেটার কথা বলে থাকি। একটা আপনারা সবাই জানেন যেটা প্রাইমারি ডেটা, যেটা প্রাইমারি সোর্স বা অরিজিনাল সোর্সের কাছ থেকে পাই, বা উল্লেখ করেছিলাম যে হোয়াট ইজ প্রাইমারি সোর্স, মানে বা অরিজিনাল সোর্স কাকে বলি। তো সেখানে দাঁড়িয়ে এই প্রাইমারি ডেটা হচ্ছে যেটা আমরা প্রাইমারি সোর্স থেকে পাই, আর সেকেন্ডারি ডেটা হচ্ছে যেটা আমরা সেকেন্ডারি সোর্স থেকে পাই। আসলে একটা একটা করে দেখে নেওয়া যাক। প্রাইমারি ডেটা বলা হচ্ছে যে অরিজিনাল ইনফরমেশন যেগুলো আমরা কালেক্ট করি, একদম আমরা অ্যাজ আ রিসার্চার প্রাথমিকভাবে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যেটা কালেক্ট করি, যেটা আমাদের নিজেদের রিসার্চ কোয়েশ্চেন বা যে স্টাডি অবজেক্ট থাকে সেই জায়গাটাকে আলোচনা করার জন্য। এবং মাথায় রাখতে হবে সেটাকে আমি তখনই বলছি প্রাইমারি সোর্স যতক্ষণ না পর্যন্ত সেটি আগে কোথাও পাবলিশ বা অ্যানালাইজ হয়নি, বা উল্টো করে বলতে বলা যায় যে এটি আগে কোথাও, আপনি সেই ডেটাটাকেই, আমি সমস্ত, এখানে অনেকগুলো তর্ক আছে, আমি তর্কের মধ্যে একদমই ঢুকতে চাইছি না, কারণ এটা করলে আরো অনেকটা সময় নষ্ট হবে, এমনি আমাদের হাতে খুব একটা সময় থাকে না। তো এই জায়গায় দাঁড়িয়ে এইটাকে শুধু মাথায় রেখে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি যে আপনি যে সেটাকেই প্রাইমারি ডেটা বলবেন, সেই ডেটাটা যতক্ষণ পর্যন্ত না কোথাও কোনো ভাবে পাবলিশ হয়েছে বা সেটা কোনো রকম ভাবে অ্যানালাইজ হয়েছে। এবার আপনি বলতে পারেন যে তাহলে কি, মানে এখানে যারা আগের দিন বোধহয় কেউ একজন আমাকে বলেছিলেন যে তিনি ফরেন পলিসি নিয়ে কাজ করছেন, তো আমি তাকে বলেছিলাম যে পার্লামেন্টারি কমিটি, এক্সপার্ট কমিটি, বিভিন্ন রিপোর্ট, পার্লামেন্টের টেবিল করা রিপোর্ট, ট্রেড ইত্যাদি নিয়ে দেখতে। তাহলে আপনারা এখন প্রশ্ন করতেই পারেন, আচ্ছা তাহলে আমরা আমাদের আগে কি কেউ ওই ধরনের রিপোর্ট বা পলিসি বা এগুলো কেউ দেখেনি? অবশ্যই দেখেছে, অবশ্যই দেখেছে, তিনি তার মতন করে ওটাকে ব্যবহার করেছেন, তার যে রিসার্চ অবজেক্টিভ আছে সেটা তার মতন করে তিনি ব্যবহার করেছেন, আপনি আপনার মতন করে ব্যবহার করেছেন। তিনি কিন্তু গোটা রিপোর্টটাকে পাবলিশ করেননি, যদি গোটা, কারণ গোটা রিপোর্টটা পাবলিশ করা যায় না।
গভর্নমেন্ট ডকুমেন্ট, গোটা রিপোর্ট ওইভাবে একমাত্র গভর্নমেন্টই পাবলিশ করে, তার একটা পাবলিক ডোমেইন, অথবা আমি যদি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গোপনীয় জিনিসকে ক্লাসিফাইড ডকুমেন্ট নিয়ে আমি করি, তাহলে তো আমি দেখতে পাবো শুধু, হয়তো পাবলিশও করতে পারবো না। আমি যদি আনক্লাসিফাইড বা যেগুলো নট ক্লাসিফাইড, যেগুলো গোপনীয় নয়, সেগুলো নিয়ে যদি আমি আলোচনা করি বা সেগুলো, তাহলেও কিন্তু আমি গোটা গভর্নমেন্ট রিপোর্টটাকে আমি ছাপাতে পারি না, কারণ অলরেডি সেটা গভর্নমেন্ট ছাপিয়ে আছে। এবং যেহেতু সেটা গভর্নমেন্ট পুরোটা ছাপিয়ে আছে, আমি সেখানে কিঞ্চিত বা কিছুটা আপনি ফ্র্যাকশন নিয়ে করতে পারি। এই ফ্র্যাকশন নিয়ে করার জন্য আপনার তাই তখনো পর্যন্ত ওটা প্রাইমারি সোর্স রয়ে গেছে, এর আগে যতজনই সেই বিষয়টাকে বলুক না কেন। ফর এক্সাম্পল আমি বলছি ট্রেড এন্ড ফাইন্যান্স রিপোর্ট 2015, তা আপনার কি মনে হয় আজকে 2025 এ দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এটা কেউ করেনি? অবশ্যই করেছে। আপনি করলে কি তাহলে প্রাইমারি সোর্স থাকবে না? অবশ্যই থাকবে। আপনি করলেও থাকবে, আপনার পরে করলেও থাকবে, আপনার আগে যে করেছে তিনি করলেও থাকবে, কারণ গোটা রিপোর্টটা আপনি পাবলিশ করছেন, আপনি একটা অংশ পাবলিশ করছেন। তো এই ধরনের ক্ষেত্রে, বা আপনি যে কোয়েশ্চেনার সার্ভে এবং কোয়েশ্চেনারের মধ্যে দিয়ে যে ধরনের কোয়ান্টিটেটিভ অথবা কোয়ালিটেটিভ ইনফরমেশন জোগাড় করছেন, ফর এক্সাম্পল আপনারা অনেক সময় দেখে থাকেন, আপনারা তো অনেকেই জান বা আপনারা অনেকেই ব্যবহার করেন অনলাইনে যে জিনিসপত্র কেনাকাটার সময়, কেনাকাটার পরে দেখবেন আপনার কাছে একটা এসএমএস বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা মেল আসে যে কাইন্ডলি আপনি ফিডব্যাক ফর্মটা একটু ফিল আপ করে দিন, যেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে। তো ওরা কি করছে, ওরা আপনার থেকে, মানে ইউ আর দ্য প্রাইমারি সোর্স, ওরা আপনার থেকে কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে হিসেবে আপনাকে ব্যবহার করছে, আপনি প্রাইমারি ডেটা ওদেরকে দিচ্ছেন। এছাড়াও আপনি ইন্টারভিউ, যে ইন্টারভিউটা স্ট্রাকচার, আমি আশা করি এগুলো আপনারা সব জানেন, মানে শুনেছেন অন্তত, যে স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার উপায়, মানে ফেস টু ফেস ইন্টারভিউ অথবা ফোনে ইন্টারভিউ অথবা অনলাইনে ইন্টারভিউ, এর মাধ্যমে আপনারা যে ডেটাটা কালেক্ট করছেন সেটাও আপনার ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি ডেটা। এছাড়া আপনি অবজারভেশনের মাধ্যমে, ডিরেক্ট অবজারভেশন, কোনো একটি আচরণ, কোনো একটি ইভেন্ট, কোনো একটি ফেনোমেনা, সেটার আপনি অবজার্ভ করছেন, আপনার খাতায় নোট নিচ্ছেন, আপনি সংখ্যা লিখে রাখছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি এক্সপেরিমেন্ট করতে চাইছেন, আমাদের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ন্যাচারাল এক্সপেরিমেন্ট মেথড বলে একটা মেথড হয়, সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি চেষ্টা করছেন যে কোনো একটি জিনিসকে কন্ট্রোলে রেখে অন্য আরেকটা জিনিসকে নট কন্ট্রোলে রেখে আপনি দেখতে চাইছেন যে এক্স্যাক্টলি আপনার হাইপোথিসিস। আমি এই বিষয়টা নিয়ে যদি কেউ প্রশ্ন করে আমি পরে আরো বলতে পারি, বাট এই মুহূর্তে এইটুকুনি বলতে পারি যে এরকম হতে পারে, যেটা আপনি শুধুমাত্র সায়েন্সে দেখে থাকেন, কারণ সায়েন্সে আপনি দেখে থাকেন সেখানে ল্যাব এক্সপেরিমেন্ট হয়। আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম এক্সপেরিমেন্ট হয়, ন্যাচারাল ফিল্ড এক্সপেরিমেন্ট বলে আমরা এক্সপেরিমেন্ট মেথড করে থাকি, যেখানে কিন্তু আমরা এই ধরনের ট্রায়াল বা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু প্রাইমারি ডেটা কালেক্ট করি। যেমন কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে আমি বলতে পারি ফিল্ড স্টাডিজ, আমরা বিভিন্ন ধরনের ফিল্ড স্টাডিজ করি, মানে ডেটা কালেকশনের জন্য ডিরেক্টলি আমরা সেই জায়গায় চলে যাই, সেখানে থাকি, সেখানকার জিনিসকে অবজার্ভ করি। এটাকে এক কথায় আমরা এথনোগ্রাফিক রিসার্চ বলি। এবং এথনোগ্রাফিক রিসার্চ প্রাইমারি ডেটার ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ডেটা, মানে এই ধরনের প্রাইমারি ডেটা রিসার্চের ক্ষেত্রে তার অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এটি আপনাকে একদম প্রিসাইসলি আপনি যে ধরনের মানে ডেটা চাইছেন, একদম সেই ধরনের ডেটা আপনি পেয়ে যাবেন। রিলায়েবিলিটি আছে, মানে যেহেতু আপনি নিজে কালেক্ট করছেন, এটার একদম স্পেসিফিসিটি আছে, আপনি জানেন কতটা নিতে হবে, কতটা নিতে হবে না। সেকেন্ডারি ডেটা কিন্তু ক্ষেত্রে সেটা পাবেন না। তাই দেখুন, সেকেন্ডারি ডেটা আপনার, মানে কেন পাবেন না এই কথাটা বললাম, কারণ সেকেন্ডারি ডেটা কি জিনিস? সেকেন্ডারি ডেটা রেফার্স টু দ্য প্রিভিয়াসলি কালেক্টেড, মানে আপনার হয়ে কেউ আগে অলরেডি করে ফেলেছে, যে বললাম যে পাবলিশ হয়েছে কিনা হয়েছে, এটা যদি আপনার অন্যতম ডিফারেন্স হয়, তাহলে সেকেন্ডারি ডেটা হচ্ছে সেই ডেটাগুলো যেগুলো অলরেডি পাবলিশ হয়ে গেছে, মানে যেগুলো অলরেডি আপনার আগে কেউ কালেক্ট করেছে, যেগুলো প্রসেস হয়ে গেছে, যেগুলো অ্যানালাইজ হয়ে গেছে, এবং অবশ্যই ভাবে মাথায় রাখবেন যেটা পাবলিশড হয়ে গেছে এবং অন্যের দ্বারা হয়েছে। তাই আপনাকে আপনার নিজের কাজের জন্য সেখান থেকে একটা পরিমাপ বিধান করে, মানে কতটা আপনি, মানে ঠিক যতটা আপনার পায়ের মাপ সেই মতন করে আপনি কাপড় কেটে আপনি যেমন প্যান্ট বা জামা বা ইত্যাদি কাপড় বানান, ঠিক সেই রকম ভাবেই কিন্তু আপনাকে
এইখানেও আপনার কাছে পুরো কাপড়ের লটটা দিয়ে দেওয়া হবে। এই লাটের মধ্যে থেকে আপনার পায়ের মাপ বা জামার মাপ দিয়ে আপনাকে কিন্তু কাপড়টা কেটে তৈরি করতে হবে। এইগুলোকেই আমরা সেকেন্ডারি ডেটা বলি। কি ধরনের সেকেন্ডারি ডেটা আমরা পাই? সেকেন্ডারি ডেটা যেগুলো পাবলিশড সোর্সেস এর মধ্যে পাই, যেমন বই, জার্নাল, নিউজপেপার, আমি আলাদা করে এগুলো বলছি না। অনেক জায়গাতেই, আবার বলছি, এখানেই তর্কটা জায়গা শুরু হয়। অনেক জায়গাতেই কিন্তু গভর্নমেন্ট রিপোর্ট, পাবলিকেশন এগুলোকে সেকেন্ডারি ডেটা হিসেবে কিন্তু ধরে। রিসার্চ পেপার, আনপাবলিশড রিসার্চ পেপার এগুলোকেও কিন্তু সেকেন্ডারি ডেটা হিসেবে ধরে। অর্গানাইজেশনাল রিপোর্ট মানে কোনো কোম্পানি হোক বা কোনো রাজনৈতিক দলের হোক, কোনো কমিটি হোক, তাদের যে অর্গানাইজেশন রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, পলিসি ডকুমেন্ট, অনেক জায়গাতে গভর্নমেন্টাল রেকর্ড, আমরা মানে ইনফ্যাক্ট আমি আমাকে যদি বলেন আমি নিজে ব্যক্তিগতভাবে ধরি না, কিন্তু অনেক জায়গাতেই ধরে, তাই আমি আপনাদের বলে রাখলাম। সেন্সাস ডেটা অনেক সময় গভর্নমেন্টের রেকর্ড হিসেবে ধরা হয়, পপুলেশন স্ট্যাটিস্টিক্স ধরা হয়, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কতগুলো ডেটাবেস থাকে, যে ডেটাবেস গুলোর আশা করি আপনারা নাম শুনে থাকেন। যদি না শুনে থাকেন তাহলে পরে আমাকে জিজ্ঞেস করবেন, আমি ডিটেইলে আরো বলতে পারবো, ডিটেইলে আরো চেষ্টা করব কিছুটা বলার। যে এই ধরনের ডেটাবেস গুলোর মধ্যে আপনি জেস্টরের নাম নিশ্চয়ই শুনেছেন, গুগল স্কলারের নাম শুনেছেন, প্রোকোয়েস্ট এর নাম শুনেছেন, পাবমেড এর নাম শুনেছেন, স্কোপাস এর নাম শুনেছেন। এরা হচ্ছে ডেটাবেস। মানে কি? মানে আপনি এই ডেটাবেসের মধ্যে দিয়ে আপনি পেয়ে যাবেন আপনার যে বই, জার্নাল, আর্টিকেল, রিপোর্ট, পিএইচডি সমস্ত কিছু আপনার এইগুলোর মধ্যে থেকে থাকবে। এছাড়াও আপনার বিভিন্ন ধরনের গভর্নমেন্টেরই আর্কাইভ থাকে, স্টেট আর্কাইভ, আগে কলেজ স্ট্রিটে ছিল, এখন বোধহয় আমাদের নিউ টাউনে চলে গেছে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভ। আমাদের ন্যাশনাল আর্কাইভ আছে, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া, এনএআই, সেটা নিউ দিল্লিতে আছে এখন, মানে পার্লামেন্টের কাছে, ওখানেই সংস্থা আছে, ওখানে রয়েছে ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া। এইগুলোর মাধ্যমে আপনারা সেকেন্ডারি ডেটা পেতে সাহায্য করবে, কারণ সেকেন্ডারি ডেটা কিন্তু আপনার কাজ অনেকটাই কমিয়ে দিয়েছে, কারণ সে অলরেডি আয় করে নিয়েছে। আপনার কাজকে আরো দেখার পরিধিটা আপনার বাড়িয়ে দিয়েছে। এইগুলো সেকেন্ডারি ডেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। তাই ডেটা কালেকশনের মধ্যে আপনাকে তাই প্রথমেই জানতে হবে আপনি কি ডেটা কালেকশন করতে যাচ্ছেন। আপনি কি প্রাইমারি ডেটা কালেকশন করতে যাচ্ছেন, না আপনি সেকেন্ডারি ডেটা কালেকশন করতে যাচ্ছেন। এটা জেনে নেওয়ার পরে আপনি যখন ডেটাকে কালেকশন করে নিয়ে আসলেন, তারপরে আপনার হাতে তো ডেটা রয়েছে। এবার আপনি বলছেন যে এই ডেটাটা আদৌ ভ্যালিড কিনা, এটাকে আমরা বলি ডেটা ভ্যালিডেশন। তাই ডেটা ভ্যালিডেশন এর পরে আমি আসছি, তারপরে যে শব্দটাকে ব্যবহার করেছি যে ডেটা ভেরিফিকেশন, এটার মানেটা আমি আপনার সঙ্গে একটু পরে আলোচনা করছি। আমি আগে তাই প্রথমে বলে দিতে চাইছি ডেটা ভ্যালিডেশন কাকে বলা হয়। ডেটা ভ্যালিডেশন বলতে আমরা বলি যেটা একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি যে যে ডেটাটা আমরা কালেক্ট করেছি তার মধ্যে অ্যাকিউরেসি আছে, কমপ্লিটনেস আছে, কনসিস্টেন্সি আছে এবং রিলায়েবিলিটি আছে। এই পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই যদি পাঁচটা গুরুত্বপূর্ণ জিনিস না থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার আদৌ ডেটাটা ঠিক উত্তর আপনাকে দিচ্ছে কিনা। তাই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ, যে ডেটা ভ্যালিডেট করা। মানে এবং এই ভ্যালিডেশনের মাধ্যমেই আপনার ডেটা সেটটা রিলায়েবল এবং সুইটেবল। কারণ রিলায়েবিলিটি এবং সুইটেবিলিটি যদি না থাকে, তাহলে কিন্তু আপনি যে কনক্লুশনটা ডিরাইভ করবেন ডেটা থেকে, সেটাই তো ভুল হবে। এটাই হচ্ছে বেসিক পারপাস অফ ডেটা ভ্যালিডেশন। যে কি পারপাস? দ্য পারপাস ইজ দ্যাট দ্য ডেটা শুড বি অ্যাকিউরেট এন্ড রিলায়েবল, যাতে ভুল না হয়ে যায় আপনার অ্যানালিসিসে, এবং আপনার যে ক্রেডিবিলিটি আছে, যে রিসার্চ ফাইন্ডিংসটা আপনি বার করবেন, সেইটার মধ্যে যেন কোনো ধরনের কোনো অসুবিধা না থাকে। সেই কারণের জন্য আপনাকে কতগুলো টেকনিক ব্যবহার করতে হবে। দেখুন এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি তিনটে টেকনিকের ব্যবহারের কথা বলেছি। এই তিনটে টেকনিকের ক্রস ভেরিফিকেশন, কমপ্লিটনেস আর চেক কনসিস্টেন্সি, এই তিনটেকে আমি একসাথে চেষ্টা করছি জিনিসটাকে মডেলিং করে নিয়ে আসার। কারণ একসাথে করলে এই পুরো জিনিসটা বোঝা যাবে যে কিভাবে আমরা এই ক্রস ভেরিফিকেশনের মাধ্যমে কনসিস্টেন্সি বজায় রাখি, আবার কনসিস্টেন্সির মাধ্যমে আমরা কিভাবে অ্যাকিউরেসি বজায় রাখি। তাই তিনটেকেই আমি চেষ্টা করব একসাথে এই জিনিসটাকে, টেকনিক তিনটেকে একসাথে বোঝা। আপনারা যখনই কোনো ডেটা আপনার হাতে আসবে বা এসেছে বা আসতে চলেছে,
প্রথমেই আগে যেটা আপনাকে দেখতে হবে যে কোনো ডেটা আপনার মিসিং হলো না তো। মানে আপনার কাছে যদি কোনো ফর্ম বা শিডিউল বা কোয়েশ্চেনিয়ার এখানে যদি কেউ না বুঝতে পারেন কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করে নেবেন, কারণ আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, তার ফলে আমিও বুঝতে পারছি না যে আপনারা ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারছেন কিনা। যদি কোথাও অসুবিধা হয় একটু জিজ্ঞেস করে নেবেন থামিয়ে, মানে মাইক্রোফোনটা অন করে, কারণ আমার স্ক্রিনে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন তাই দেখতে পাচ্ছেন, আপনার ওই হাত তুলে রাখলে আমি কিছু বুঝতে পারবো না। তো আপনার মাইক্রোফোন অন করে আমাকে একটু বলবেন, থামিয়ে জিজ্ঞেস করবেন যে কোথাও যদি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এখনো পর্যন্ত ঠিক আছে তো? হ্যাঁ স্যার। স্যার ভ্যালিডেশনের যে 5টা স্টেপ বললেন যদি আরেকবার করে নিন। আমি যাইনি এখনো পর্যন্ত, আমি যাইনি, আসছি। আমি বলছি এখনো পর্যন্ত সব ঠিক আছে তো, অসুবিধা নেই? না স্যার। ওকে, সো লেটস স্টার্ট উইথ, আমি আবার বললাম যে এই ভ্যালিডেশনের 5টা স্টেপের কথা বলছি না, আমি বলছি যে আমরা টেকনিক কি ব্যবহার করি আমি সেইটাতে আসছি। এই 5টা, প্রথমে 5টা বলিনি, এখানে আমি 3টে লিখেছি। আমরা মূলত চাইছি যে ক্রস ভেরিফিকেশন, কমপ্লিটনেস, চেক, কনসিস্টেন্সি কিভাবে আমরা করি। প্রথমেই যখন দেখবেন আপনার কোয়েশ্চেনার হোক, শিডিউল হোক, আপনার ডায়েরি হোক, আপনি যেখানে যাই নোট নিচ্ছেন না কেন, আপনি যদি আর্কাইভে গিয়ে সেখানেও যদি নোট নেন, যে আপনি এই দেখলেন, আজকে গভর্নমেন্ট রিপোর্ট এই পেলেন, আজকে আপনার যারা ইন্টারভিউ নিয়েছেন তার সঙ্গে এই কথা বললেন, ভিডিও রেকর্ডিং করলেন, প্রথমেই যেটা দেখবেন যে আপনার ডেটাটা কোনোভাবেই কোনো কিছুর মিসিং নেই তো। এটা কিন্তু প্রত্যেক দিনের কাজ। যখনই ডেটা কালেকশন হয়ে যাবে দিনের শেষে, প্রথম কাজটা কিন্তু এইটা করা। আমি দেখেছি, মানে আমার নিজেরই ছাত্রী অনেকেই বলা সত্ত্বেও করেনি এই জিনিসগুলো, বা যারা করেনি তারা কিন্তু পরবর্তীকালে ভুগেছে। মানে আমি এক ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার নিজেরই এক ছাত্রী, কাজ ভালো, খুব ভালো কাজ করেছে। থিওরিটিক্যালি, আমি কাজ ভালো বলতে থিওরিটিক্যাল সাউন্ড বলছি, থিওরিটিক্যালি সাউন্ড, কাজটা বুঝেছে, সেই মতন করে ডেটা কালেকশন করেছে, সেই মতন করে এসে ডেটাটাকে অ্যানালিসিস করেছে, সেই মতন করে এসে তার যে রিসার্চ কোয়েশ্চেন তার উত্তর দিয়েছে। এবার আমি যখন ফাইনালি, আমার কাছে যখন একটা চ্যাপ্টার এসছে, ফাইন্ডিংস অ্যানালিসিস বলতে আমরা একটা চ্যাপ্টার লিখি, ফাইন্ডিংস অ্যানালিসিস এর একটা চ্যাপ্টার এসছে, তখন আমি দেখছি যে ওর ডেটাটার মধ্যে যাদের রেসপন্ডেন্টের থেকে ওর কোয়ালিটেটিভ ছিল, রেসপন্ডেন্টের থেকে যখন ও রেসপন্স নিয়েছে, সেই রেসপন্সের মধ্যে খুব সামান্য জিনিস, দেখুন এমন কোনো সাংঘাতিক কিছু নয়। আমরা আনএথিক্যাল কাজ অনেক সময় করে চলে যাই, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমার সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি নিজের কাজটা করছেন, আপনার নিজেরই মনে খুঁতখুঁত থেকে যায়। কোথায় দেখুন খুঁতখুঁত থেকে যায়? আমি যখন ওকে বললাম, আচ্ছা তুমি এখানে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না এটার মধ্যে তুমি কবে নিয়েছো, বললো না স্যার ওই তো লেখা আছে ডিসেম্বর। ডিসেম্বর তো 30 দিনের ডিসেম্বর, সরি 31 দিনের ডিসেম্বর, ওখানে লেখা আছে নভেম্বর, সেটাও তো গোটা মাস, গোটা মাসটা ধরে নিয়েছো। 2023 নভেম্বর, কবে, কখন, কোথায়, জায়গা, এটা কলকাতায় বসে নিয়েছো নাকি সেই জায়গায় বসে নিয়েছো, যেহেতু ওর পিএইচডি পাবলিশ হয়নি, এই জন্য আমি ডিটেইলে আলোচনা করতে পারছি না। তো সেই জায়গায়, সেই ওই জায়গাটার নাম না বলে সেইটা বলছি, সেই জায়গায় নিয়েছো নাকি কলকাতায় বসে নিয়েছো। তো বলছে না স্যার সেটা তো উল্লেখ নেই তো। তাহলে যিনি দেখবেন এবার ইভ্যালুয়েট করবেন, তার মনে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে এটা কি, এই ডেটাটা কি আদৌ ভ্যালিডেটেড ডেটা, মানে এই ডেটাটার উপর কি আমরা ভরসা করতে পারি, কারণ ডেটাটাতে কত অনেক কিছু জিনিস মিসিং পাচ্ছি। ডেটাটা প্রথম কথা, ছবিগুলো নিয়েছো, ছবিগুলোর কোনো সোর্স নেই, ফিগারগুলোর কোনো নাম নেই। এইটাই হচ্ছে প্রথম কাজ, তাই আপনাদের হবে যে কোনো ডেটা যেন মিসিং না যায়। কখন, কবে, কোথায়, ভেনিউ, টাইম, প্লেস, প্রত্যেক দিন এসে যাই আপনারা যে রকমের ডেটাই কালেকশন করুন, আমার তাতে কিছু এসে যায় না। কোয়ান্টিটেটিভ করুন, কোয়ালিটেটিভ করুন, এথনোগ্রাফিক করুন, সার্ভে করুন, এক্সপেরিমেন্ট করুন, যাই করুন না কেন, যে নামেই আপনি তাকে ডাকুন না কেন,
প্রথম যেটা খেয়াল রাখবেন যে আপনার কোনো এসেনশিয়াল ডেটা যেন মিসিং না হয়। নাম, ধাম, এখন ছোট থেকে ছোট জিনিসও কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায়। সমস্ত কোয়েশ্চেনস যারা সার্ভে করবেন, যারা কোয়েশ্চেনিয়ার নিয়ে যারা ভাবছেন, প্রত্যেকটা কোয়েশ্চেন যেন আপনি দিনের শেষে এসে, প্রত্যেক দিনের আপনার কাজ হবে দিনের শেষে এসে যেন দেখা যে রেসপন্স গুলো সব ঠিক জায়গায় পড়েছে কিনা। কারণ এটার মাধ্যমে, এই ক্রস ভেরিফিকেশনের মাধ্যমে আপনি কমপ্লিটনেসটা বুঝতে পারবেন যে আপনার কনফার্মিং ডেটা ঠিকভাবে রেকর্ডেড হয়েছে কিনা। কেন বলছি? তার কারণ যেখানে নিউমারিক ডেটা দেওয়ার কথা, মানে কারণ 1 2 3 এ উত্তর দেওয়ার কথা, বা 1 2 এ উত্তর দেওয়ার কথা, আপনি সেখানে 3 5 4 বসিয়ে চলে গেছেন। হতেই পারে ভুল, না হওয়ার কিছু নেই। আপনাকে তাই অ্যাকিউরেসিটাকে দেখতে হবে। কারণ এই অ্যাকিউরেসির মধ্যে আপনার কিন্তু একটা কনসিস্টেন্সির ব্যাপার থাকে। যে কনসিস্টেন্সির মধ্যে আপনার ডেটা যেন কখনোই পাশের কোয়েশ্চেনিয়ারের সঙ্গে, একটা কোয়েশ্চেনিয়ারের সঙ্গে পাশের কোয়েশ্চেনিয়ারের যেন কোনো কনফ্লিক্ট না হয়। কারণ আপনার কর্তব্য হচ্ছে ইওর ডেটা শুড নট কনফ্লিক্ট উইথ ইটসেলফ, মানে নিজের সঙ্গে নিজেই যেন মারপিট না করে। আপনি নিজেই বুঝতে পারছেন না আলটিমেটলি ওই জিনিসটা কি। কেন? একটা উদাহরণ দিয়ে বলছি যে এজ ডেটা, মানে এজ যখন আমরা নিই, বয়সের ডেটা যখন নিই, তখন দ্যাট শুড বি কনসিস্টেন্ট অ্যাক্রস ডিফারেন্ট সেকশন। এরকম না হওয়া যায় যে আপনি একটা জায়গায় আপনি বলছেন যে আচ্ছা, তোমার যারা মানে উত্তর নিচ্ছেন আপনি এইভাবে, অপশন নিচ্ছেন আপনি এইভাবে 18 থেকে 25, আপনি বললেন 18 থেকে 25, আর এক জায়গায় এক্সাক্ট ডেটটা মানে ইয়ার নিলেন, এজ নিলেন, তার মানে যার 22 বছর তাকে 22ই লিখলেন, কিন্তু অন্য একটা সেকশনে যেখানে লিখলেন 18 থেকে 25। আপনি তো নিজের সঙ্গে নিজেই অদ্ভুত ধরনের একটা ইনকনসিস্টেন্সির মধ্যে ভুগবেন যদি আপনি এই জিনিসটা রাখেন। এটার সঙ্গে যুক্ত হয়, এই কনসিস্টেন্সির সঙ্গে যুক্ত হয় রেঞ্জ, যে আপনি অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে রাখছেন তো, মানে আপনি এরকম হয়ে যাচ্ছে না তো, আপনার রেঞ্জ উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না তো, মানে আপনি ভুল করেই হয় সাধারণত, আমি বলছি না যে কেউ ইচ্ছে করে করে, ভুল করেই হয় যে আপনি এজে লিখলেন 130 বছর, হয় না। তাই রেঞ্জটাকেও মাথায় রাখতে হবে। টাকাতে লিখলেন আপনি, আপনি কলকাতার বুকে বসে, বা কোন একটি গ্রামাঞ্চলের বুকে বসে লিখলেন যে তার 1 বিলিয়ন ডলার ইনকাম করে, হয় না। আপনার ভুল হয়েছে, কিন্তু হয় না। আপনি হয়তো ফরম্যাট নিতে চাইলেন, ডেটা কনফার্মস টু একদম স্পেসিফিক ফরম্যাটের মধ্যে, যেখানে ডেট থাকবে, নাম্বার থাকবে, ফোন নাম্বার আমরা অনেক সময় নিই। এথিক্যালি আমি এই জায়গাটা পরে আসবো, কিন্তু এই জায়গাটাতে আপনাকে এক্সাক্ট ডিজিটটা ঠিক রকম ভাবে বসাতে হবে। তো এইগুলো কিন্তু আমাদের ডেটা ভ্যালিডেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা মনে করুন, আমি যদি একটা আপনাকে ভিজুয়ালি টেবিল, আপনারা যদি হাতের কাছে খাতা পেন থাকে তাহলে লিখতেও পারেন, মানে কলমগুলো করেন রেসপন্ডেন্ট, এজ, ভ্যালিডিটি আর স্ট্যাটাস, মানে একটা কলম রেসপন্ডেন্ট, একটা কলম এজ, একটা কলম ভ্যালিডিটি, একটা কলম স্ট্যাটাস। আমাকে বলতে পারবেন ডেটাটা ভ্যালিড না ইনভ্যালিড? আমি আপনাকে বলছি ডেটাগুলো কিরকম হবে। আপনারা কি যদি লিখতে চান তাহলে আমাকে বলুন, হ্যাঁ আমরা করছি, আর যদি না লিখতে চান আমি তাহলে বেরিয়ে পরের স্লাইডে চলে যাব। না স্যার, বলুন যাচ্ছি। তাহলে আপনি 4টে কলম করুন। প্রথম কলমে রেসপন্ডেন্ট, দ্বিতীয় কলমে এজ, এজের ব্র্যাকেটে করুন র, তৃতীয় কলমে করুন ভ্যালিডিটি চেক, ভ্যালিডিটি চেক, 4 নম্বর কলমে করুন স্ট্যাটাস। হয়েছে? এবার আমি আপনাদেরকে 3টে কলমের জন্য উত্তর দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমাকে বলতে হবে যে 4 নম্বর কলমটা ভ্যালিড না ইনভ্যালিড, সেই উত্তরটা আপনাকে আমাকে দিতে হবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। প্রথমে রেসপন্ডেন্টের তলায় 1 2 3 4 করে মানে 1 2 3 4 এইভাবে লিখে দিন।
এবার এজের তলায় লিখুন 1 এর করসপন্ডিং 27, 2 এর করসপন্ডিং 17, 3 এর করসপন্ডিং 35, 4 এর করসপন্ডিং 120। দেখেছেন? আমি তো দেখতে পাচ্ছি না, তাই একটু বলবে। হ্যাঁ স্যার। Yes, হ্যাঁ স্যার। দেখেছেন? 3 নম্বর কলমটায় লিখুন, দেখুন লেখা আছে ভ্যালিডিটি চেক, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। sir. ফার্স্ট কলমটা লিখুন ভ্যালিড এজ ব্র্যাকেটে 18 থেকে 65 এবং চারটি কলমের জন্য এক, তো তাহলে ডু যে সিম্বল দেয় দুটো কমা, চারটেতেই ওইটা করে দিয়ে চলে যান, মানে আর অন্য তিনটেতেই ওইটা করে দিয়ে চলে যান। শুধু ফার্স্ট কলমটায় লিখবেন ভ্যালিড এজ 18 টু 65 ব্র্যাকেটের মধ্যে। বোঝা গেল? ক্লিয়ার সবার? যারা ক্লিয়ার হয়নি বলতে পারেন, আমি উত্তর দিতে রাজি আছি। স্যার র এজটা একটু রিপিট করবেন? ভ্যালিডিটি চেকটা না স্যার এজ যেটা র। এজ রটা 27, 17, 35, 120, 27, 17, 35, 120। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Clear? So Yes, sir. in the third column there will be validity check. The first row of the third column will be validity age within bracket 18 to 65, and the rest of the three will follow the same. Am I clear? এইবার আপনারা আমাকে বলুন যে স্ট্যাটাসের ঘরে আপনাকে লিখতে হবে ভ্যালিড না ইনভ্যালিড। যে চারটে আছে তার মধ্যে আমাকে বলুন যে কোনটা ভ্যালিড। না, আমাকে চার, মানে একজন 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 করে বলবেন যে চারটেরই কি স্ট্যাটাস আপনারা দিচ্ছেন। যে বলবেন একসাথে চারটে বলবেন। স্যার 1 2 3 নম্বর ভ্যালিড, 1 2 3 নম্বর ভ্যালিড, 4 নম্বর ইনভ্যালিড। 2 নম্বর আর আচ্ছা 4 2 আর নম্বর 4 ইনভ্যালিড। তিন আচ্ছা valid। ঠিক আছে, আপনার মাইক, ঠিক আছে আপনার মাইকটা অফ করুন, আমি দেখি অন্য কেউ যদি উত্তর দেওয়ার থাকে বলুন। আর কেউ উত্তর দেবেন? আর কারো কোনো উত্তর আছে? স্যার আমারও মনে হচ্ছে যে 2 আর 4 ইনভ্যালিড আর 1 আর 3 হচ্ছে ভ্যালিড। আচ্ছা, এছাড়া এই দুজনের উত্তরের অন্যথা অন্য কোনো উত্তর আছে? ডু ইউ হ্যাভ এনি আদার আনসার অ্যাপার্ট ফ্রম দিস টু? এবার বলুন যে কেন ওই 2 আর 4টা ইনভ্যালিড কেন, বলুন। স্যার কারণ ভ্যালিডিটি 18 থেকে 65 আছে আর 2 এর এজ রড এজটা 17 আর 4 এরটার জন্য র এজটা 120, সেই কারণে এই দুটো ইনভ্যালিড আমার মনে হচ্ছে। একদমই তাই। এটা আমরা অত্যন্ত একটা সহজ জিনিসটাই আমরা করে থাকি ভ্যালিডেশন। যখন আমরা ডেটা ভ্যালিডেশন করলাম, কেউ একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে কি কি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আলাদা বলে কিছু নেই, কাজটাই হচ্ছে আমাদের এইটা, ইনভ্যালিড ডেটা সেগুলোকে খুঁজে বার করা। এটার সফটওয়্যারও আছে, চিন্তা করবেন না, সফটওয়্যারও এখন বেরিয়ে গেছে। আমাদের ডেটা কোথাও মিসিং হলে বা ভুল হলে বা ইনকারেক্ট হলে, ইনকমপ্লিট হলে এখন আমাদেরকে সে দেখিয়ে দিচ্ছে। তাই আমরা এই পরের স্টেপটাতে আসি, এডিটিং করছি। যে হোয়াট ইজ ডেটা এডিটিং। যে কোনো জিনিসের ক্ষেত্রে এডিটিং মানেটা তো নিশ্চয়ই জানেন। এডিটিং এর কি বাংলা মানে? সম্পাদন, সম্পাদনা। তো সম্পাদনা কেন করা হয়? মানে আচ্ছা, প্রথম কথা, কে সম্পাদনা করেন? মানে যিনি সম্পাদকের ভূমিকা গ্রহণ করেন, তিনি সম্পাদকের ভূমিকাটা কি এক্স্যাক্টলি?
আমরা কি জানি সেটা, তারপরে তো আমরা ডেটার ক্ষেত্রে আসবো। What is the role of the editor? কেউ জানে? স্যার কোনো ভুল রয়েছে কিনা সেটাকে কারেকশন করা। আচ্ছা, কি করে বুঝবেন মানে যিনি এডিটর তিনি ভুল হয়েছে কিনা কি করে বুঝবেন? যে উদ্দেশ্যে স্যার ডেটা নেওয়া হয়েছে তে মিল পাওয়া যাচ্ছে না। আপনার লাইনটা একটু ড্রপ করে যাচ্ছে, যার ফলে আমার বুঝতে একটু অসুবিধা হলো। আপনি আরেকবার কাইন্ডলি রিপিট করেন। চিনি এডিটরের হ্যাঁ বলুন বলুন। একটা উদ্দেশ্য থাকে, তো উদ্দেশ্যে যে এই অবজেক্টিভ থেকে এই বিষয়টা আমি চুজ করেছি বা এই বিষয়গুলো নিয়েছি, বা তার সাথে মিল থাকছে কিনা আমি সেটাই। না আমি সেটা বলিনি, আমি বলছি যে মনে করুন যিনি ভুলটা ধরতে পারবেন বা বুঝতে পারবেন তিনি কি বেসিসে ধরতে পারবেন বা বুঝতে পারবেন। মানে সম্পাদকের কাজ তো কি শুধু ভুল ধরা? না না স্যার, ভুলটাকে ধরে ভুলটাকে সংশোধন করে দেওয়া। হুম, তাহলে কি এবার বেসিসে তিনি সেটা বুঝছেন? তিনি সে বিষয়ে এক্সপার্ট, তো সেই হিসেবে তার কাছে আমাদের এইটাই কাছে যতটুকু। হুম হ্যাঁ হুম, স্যার বলুন। ঠিক 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 বলুন বলুন আপনি বলুন। স্যার বলছি তিনি সেই বিষয়ে এক্সপার্ট, তাই আমাদের কাছে যে ভুলগুলো চোখে পড়বে না তার কাছে হুম, অনায়াসে সেই ভুলগুলো চোখে পড়বে। এক্স্যাক্টলি এইটাই আমি বলতে চাইছিলাম। তার মানে আপনাকে কিন্তু আপনার বিষয় সম্বন্ধে এক্সপার্টের জায়গাটা না হলেও অন্তত মনোগ্রাহী একজন রিসার্চার হতে হবে। কারণ আপনি যদি নাই চিনতে পারেন আপনার ভুল, তাহলে আপনি এডিট করবেন কি করে, ক্লিন মানে পরিষ্কার করবেন কি করে? তাহলে প্রথমে কিন্তু আপনাকে তাই ওই জায়গাটা পরিষ্কার রাখতে হবে যে আপনি থিওরিটিটা বুঝতে পেরেছেন, আপনি মাঠ ঘাটটা চেনেন, আপনার যেটা যেটা যাই মাঠ ঘাট হোক না কেন, কারোর আর্কাইভ হতে পারে, কারোর লাইব্রেরি হতে পারে, কারোর ফিল্ড হতে পারে, যে কোনো যাই হোক না কেন, আপনি আপনার জায়গাটাকে চেনেন, আপনার ইউনিভার্স, মেথোডোলজির ভাষায় যেটাকে বলে, আপনার ইউনিভার্সটাকে চেনেন। আপনি যখন চেনেন আপনার ইউনিভার্সটাকে, তখন ইউ শুড বি অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যাবাউট ইট। এইবার তখনই আসে আপনার এডিটিং এর কাজ এবং তখনই আসে আপনার ক্লিনিং এর কাজ। কারণ আপনি এইটা তখনই সম্ভব হবে যখন আপনি ওই বিষয় জানেন। কারণ আপনি জানলে আপনি সেটা you can identify the error because it you can be able to detect mistakes like missing data, ওই যে বলছিলাম নেই। মনে করুন আপনারা যে এখানে একটা এই মুহূর্তে যে ছোট্ট একটা টেবিল, কাগজে যে একটা টেবিল করলেন, 5 নম্বর কলমটায় যদি আপনি ওখানে একটা জিরো বসিয়ে দিয়ে চলে যান, তাহলেই ওটা হবে আপনার মিসিং ডেটা। কিন্তু এইটাই আপনি 5টা বলে আপনার চোখে পড়ছে। আজকে এটাই যদি 2000 খানা থাকতো, 5000 খানা থাকতো, আপনার কি চোখে পড়তো অত সহজে? পড়তো না তো। বাট আপনার এই কাজটাকে সহজ করার উপায় আছে, যেগুলো আমরা পরে আসবো। তাই আপনার এই মুহূর্তের কি অভিজ্ঞতা, আপনি বিষয়টা জানেন। আপনি এই মুহূর্তে কোন চারটের মধ্যে ধরতে পারলেন যে আপনার অভিজ্ঞতাটা কি বললো যে কেন 2 আর 4 নম্বরটা ভুল? কারণ আপনি জানেন এজ রেঞ্জ কাকে বলে। এবং এজ রেঞ্জ কাকে বলে জানেন বলেই আপনি 17 এবং 120 কে বললেন যে এটা ইনভ্যালিড। এই ডেটাটা আমার কাজে লাগবে না। এটাকে বাদ দিয়ে দাও। তাই আপনার অভিজ্ঞতা যতটা ততটার মাধ্যমেই আপনি আপনার এই যে চারটের রেঞ্জের এডিটিং সেটা আপনি করে ফেলেছেন। এবং তাই স্ট্যাটাস দিয়ে দিয়েছেন। ডান দিকে যে স্ট্যাটাস কলম বলে বললাম সেখানে লিখে দিন ভ্যালিড আর ইনভ্যালিড। তার মানে আপনার কিন্তু হাতে খড়ি হয়ে গেল ডেটা এডিটিং এর ক্ষেত্রে। আপনি কিন্তু অত্যন্ত অল্প হলেও আপনি যখন লেখা শিখি তখন লিখি, তাতেও সেটাও ব্যাটা লিখি। কিন্তু আপনারও এডিটিং করার কিন্তু অভিজ্ঞতা এটার মাধ্যমেই শুরু হলো। যেটা জেনে অথবা না জেনে আমি জানি না, কিন্তু হলো। কারণ আপনি প্রিপেয়ার করছেন আপনার ডেটাটাকে সেই মতন করে, কারণ আপনাকে অ্যানালিসিস করতে হবে। এবার বলতে পারেন যে স্যার আপনি এটা তো আপনি খুব সহজেই বলে দিলেন। আমি তো বললাম খুব সহজেই বললাম। কেন? কারণ আপনি যে কমন ইস্যু গুলো দেখতে পাচ্ছেন, মিসিং ভ্যালু, ডুপ্লিকেট এন্ট্রি, যেগুলো আমরা আগে বলেছি, কারেক্ট ডেটার মধ্যে যেগুলো রয়েছে, সেইগুলোকে আপনি চেষ্টা করছেন যে এগুলোকে কিভাবে ঠিক করা যায়। এই ঠিক করার পদ্ধতিকে আমরা দুভাবে করি। এক, ম্যানুয়াল এডিটিং, যেটা আপনি এক্ষুনি চারটে ছোট্ট
আমি অত্যন্ত ছোট্ট বলছি, বাট ছোটটাও একটা কাজ। যে কোনো কাজই ইজ এ কাজ। আপনি যে কাজটা করলেন সেটাও একটা কাজ। সেই কাজটা আপনি ম্যানুয়ালি করলেন, ম্যানুয়াল এডিটিং করলেন, যেখানে আপনি ধরে ধরে চারটের মধ্যে দেখলেন, রিভিউইং ইচ ডেটা পয়েন্ট ম্যানুয়ালি ফর হোয়াট? ফর আইডেন্টিফাইং এরর্স, এন্ড ইউ হ্যাভ ডান দ্যাট অলরেডি। এটা যখনই 2000 হয়ে যাবে, ইট ইজ ইম্পসিবল টু ডু, দেন what we do, we try to put our automation, that is known as automated heading. আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করি, যে সফটওয়্যারগুলো আমাদেরকে তুলে ধরে যে কি কি অ্যানোমালিজ আছে, কি কি আমাদের ইনকনসিস্টেন্সি আছে। এর মধ্যেই একটার নাম হচ্ছে ইম্পুটেশন মেথড। যে ইম্পুটেশন মেথডের মধ্যে আমরা ওই মিন, মিডিয়ান ইত্যাদি বার করি, যেগুলো আমাদেরকে ওই ডুপ্লিকেট এবং এররকে কমাতে সাহায্য করে বা সেটা ক্লিন করতে সাহায্য করে। দিস ইজ ডেটা এডিটিং এন্ড দিস ইজ ডেটা ক্লিনিং এন্ড নাথিং এলস। এত অবধি কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার আসবো আমরা মোটামুটি ভাবে আমাদের কি বলবো, আমাদের মূল বিষয়ের ক্ষেত্রে, ডেটা কোডিং, যেটার জন্য হয়তো আমি এত কিছু বললাম। আপনারা বলতেন এতক্ষণ ধরে এত কিছু বললাম, কিন্তু আসল জিনিসটাই বলিনি। এই কারণের জন্য বলিনি, কারণ আমি যদি এটা দিয়ে শুরু করি, আপনাদের ক্ষেত্রে অনেক প্রশ্ন থেকে যাবে, বা আপনারা হয়তো সরাসরি বুঝতে পারবেন না। কারণ ডেটা কোডিং এর কাজটা কি? ডেটা কোডিং এর কাজটাই হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ক্যাটাগরিক্যাল কাজ, মানে কোয়ালিটেটিভ থেকে এটাকে কোয়ান্টিটেটিভে নিয়ে যাওয়া। এখানে তো অনেকেই ক্রিকেট দেখেন বা শোনেন, আছেন তো নিশ্চয়ই, আপনারা নিশ্চয়ই দেখেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই নাও হতে পারে, আমি বলছিলাম যে সবাই, যতজন আছেন সবাই দেখেন বা সবাই ভালোবাসেন বা সবাই সব খবর রাখেন। আমি দুটো প্লেয়ারের নাম বলছি, ঠিক আছে? একটা হচ্ছে বাংলাদেশের বোধহয় ক্যাপ্টেন ছিল, এখন আছে কিনা আমি জানি না, ওয়ানডে টিমের তো ছিলই একটা সময়, লিটন কুমার দাস, ঠিক আছে? আর আমাদের মানে ইন্ডিয়ার একজন প্লেয়ার, তার নাম হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। দুজন প্লেয়ারের নাম বললাম, ঠিক আছে? এই দুজন প্লেয়ারের আমি বলছি, এই দুজন প্লেয়ার সমপর্যায়ের, এবং আমি আরেকটা কথা উল্লেখ করছি, এই দুজনই প্রায় সমপর্যায়ের ব্যাটসম্যান। আপনারা এগ্রি করবেন? মানে আমি এটা বলছি, যারা জানেন তারাই বলুন, যারা জানেন না বলতে হবে না, আমি একটু ভেঙে পরে বলবো। বলুন, আপনারা এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন আমার সঙ্গে? না স্যার। বলতে পারবো না। মানে বলতে পারবেন না, না ডিসএগ্রি করবেন? মানে ডিসএগ্রি। বুঝতে পারলাম। আচ্ছা ঠিক, হ্যাঁ ডিসএগ্রি করবেন। আপনারা সবাই আমার সঙ্গে তার মানে ডিসএগ্রি করছেন? হ্যাঁ স্যার। আপনার কেন মনে হলো এটা ডিসএগ্রি করছেন কেন? মানে আপনার আরামসে বলুন কেন ডিসএগ্রি করছেন। স্যার লিটন দাস হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান, রবি অশ্বিন হচ্ছেন অফ স্পিনার। আচ্ছা ঠিক, এছাড়া আর কিছু, আর কোনো কারণ আপনাদের মনে হয়? আর কোনো কারণ আছে? এবার আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে এবার আমি ডেটা তুলে নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত করছি, এবং আপনারা নিজের ডেটা তো কখনোই মিথ্যা কথা বলবে না। আপনাদের কতগুলো ডেটা আমি বলছি, এবার মিলিয়ে নিন। আপনারা গুগল করেও সার্চ করে দেখতে পারেন। ইনফ্যাক্ট এটা আমি গত পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিও থেকেই আমার পাওয়া। তো আমার আজকে এটা মনে হলো যে আপনাদের সামনে যদি রাখি তাহলে আপনাদের বোধহয় বুঝতে সুবিধা হবে। লিটন কুমার দাস তার প্রথম ৭৬টা টেস্ট ইনিংসে ২৬০০ রান করেন। এই ৭৬টা ইনিংসে ৪টে সেঞ্চুরি, ১৭টা হাফ সেঞ্চুরি। অ্যাভারেজ ব্যাটিং গড় নিশ্চয়ই জানেন কাকে বলে, মানে পার ইনিংসে তার রান, প্রত্যেকটা তার গোটা রানের সঙ্গে পার ইনিংসকে ডিভাইড করে তাকে বলা হয় অ্যাভারেজ। তার ব্যাটিং অ্যাভারেজ হলো 36.12। বোঝা গেল? Am I clear? এখানে কোনো অসুবিধা আছে? না স্যার। এবার আসুন রবিচন্দ্রন অশ্বিন। তার প্রথম ৭৬টা ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের রান 2100, 2100। সেঞ্চুরির সংখ্যা ৪,
লিটন কুমার দাসের কত ছিল? লিটন দাসের কত ছিল? কটা ছিল? 17। 4 4। লিটন দাসেরও 4, অশ্বিনেরও 4। লিটন দাসের হাফ সেঞ্চুরি ছিল কটা বলেছিলাম? 17টা। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার 17। অশ্বিনের হাফ সেঞ্চুরি কটা বলছি? 11। রান ওর 2600, এর 2200। গড় ব্যাটিং অ্যাভারেজ এর 36, এর 32। আপনি বলতে পারবেন এইবার আমাকে যে আপনারা যে উত্তরটা দিলেন যে লিটন কুমার দাস এবং রবিচন্দ্রন অশ্বিন একই ধরনের ব্যাটসম্যান নন? আমি বলছি একটু ভালো হয়, লিটন হতে একটু সামান্য, কিন্তু আমাকে বলতে পারবেন আপনারা যে উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন যে না একজন তো বোলার একজন তো ব্যাটসম্যান, আমি তো আপনাকে বল এই 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 হচ্ছে ডেটা আপনাকে দিই, আমি আবার ডেটাটা আপনাকে ফিট করলাম, ডেটাটা ফিট করে আপনাকে বললাম যে লিটন কুমার দাস প্রবাবলি আ বেটার ব্যাটসম্যান, আর স্লাইটলি আ বেটার ব্যাটসম্যান দ্যান রবিচন্দ্রন অশ্বিন। আপনি আমাকে এই এই ডেটার উপর দিয়ে বলতে পারবেন যেটা ঠিক, মানে আমি যেটা বললাম সেটা ভুল? পারবেন। কেন পারবেন না? কারণ আপনারা পুরো আপনাদের মধ্যে দিয়ে যেটা দেখেছেন, মানে দেখেছেন যেটা, মানে আমি বলছি খেলা দেখেছেন, ডেটা দেখেছেন, যাই দেখেছেন না কেন, আপনারা কিন্তু কোয়ালিটেটিভলি দেখছেন। কেন কোয়ালিটেটিভলি দেখছেন? আপনাদেরকে বলা হচ্ছে রবিচন্দ্রন, দেখুন বলা হচ্ছে কিন্তু আবার বলছি, আমি কিন্তু বলিনি যে আপনারা দেখেছেন, আমি বলছি আপনাদেরকে বলা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন ইজ আ ব্যাটসম্যান, এই সরি বোলার, অফ স্পিন বোলার, তাই তো? আর লিটন কুমার দাস ইজ আ batsman. So you just cannot compare. I am saying you that you can compare when your data. So you have a qualitative data. আপনার এই কোয়ালিটেটিভ ডেটার মধ্যে শব্দ আছে, ইমোশন আছে, প্যাশন আছে, প্যাশন অফ বিং লেভেলিং those two persons as different categories. আমার কাছে প্যাশন নেই, ইমোশন নেই, আমার কাছে আছে কোয়ান্টিটেটিভ মানে সংখ্যা। এই সংখ্যার মাধ্যমে আমি আপনার বক্তব্যকে খণ্ডন করে আমার রিসার্চের জায়গাটাকে তৈরি করলাম, এটাকেই বলা হয় কোডিং। দিস ইজ কোডিং এন্ড দিস ইজ দ্য পারপাস অফ কোডিং, যেখানে আমরা বিভিন্ন আমাদের যে বিভিন্ন ডেটা থাকে সেই ডেটাগুলোকে জাস্ট কনভার্ট করি ইনটু আ নিউমেরিক্যাল সেন্স। বাঁদিকের কলমটায় দেখুন আপনারা যে টেবিল করেছেন সেই টেবিলের মতনই অনেকটা। আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে তুলে ধরেছি, জেন্ডার, মনে করুন রেসপন্ডেন্ট নাম্বার 1 সে বলল সে মেল, আপনি জেন্ডার তাকে কোড করলেন 1। রেসপন্ডেন্ট নাম্বার 2 বলল ফিমেল, আপনি কোড করলেন 2। 3 বলল আবার ফিমেল, আপনি কোড করলেন 2। সিমিলারলি আগের দিন যেটা আমরা শিখেছিলাম বা জেনেছিলাম যে লাইকার্ট স্কেলে আমরা যখন নিই তখন তার রেসপন্স কোডিং গুলো কিভাবে করি। দেখুন আপনার বাঁ দিকের কলমে, মানে ডান দিকের স্লাইডটার বাঁ দিকের কলমে রেসপন্ডেন্টের 5 জন রেসপন্ডেন্ট, তারা স্যাটিসফ্যাকশন অনুযায়ী র ডেটাটা দিয়েছে, বলেছে যে ভেরি স্যাটিসফাইড, স্যাটিসফাইড, ভেরি ডিস্যাটিসফাইড, নিউট্রাল, ডিস্যাটিসফাইড। এবার সেই মতন করে আপনি আপনার মতন করে কোডিংটা করলেন। এবার কথা হচ্ছে যে এই যে আপনার মতন করে কোডিং করাটা কোথায় করা বলা হয়েছে, এটার জন্যই আমাদের দরকার হয় কোড বুক। কোড বুকটা আমি কি সেটা পরে বলছি। তাহলে এইটা আমি আপনাদের একটা এক্সাম্পল দিলাম কোডিং এ। আপনি ডেটা এন্ট্রিটা এবার কিভাবে করবেন? ডেটা এন্ট্রিটা আপনি বিভিন্ন সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন, একদম সামান্য যেটা সফটওয়্যারটা আপনার হাতের কাছে রয়েছে তার নাম এক্সেল, সেই সফটওয়্যারটার মধ্যে করতে পারেন, যেটা অন্যতম অনেক কাজ হয়, প্রচুর কাজ হয়। এছাড়াও আরেকটু টেকনিক্যালি ভালো, আরেকটু যারা স্ট্যাটিস্টিক্যালি শক্তপোক্ত কাজ করতে চায় তারা ওই যে তলায় নাম লেখা আছে দেখে নিন, ওইগুলোর মাধ্যমেই করে। এসপিএসএস, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ইন সোশ্যাল সায়েন্স, যার পুরো নাম, আর স্টুডিও, আর এর কোনো ফুল নেম নেই, আর স্টুডিও ইটস অ্যান ওপেন অ্যাক্সেস, মানে এটা আপনি যদি ডাউনলোড করে নেন আপনার মেশিনে, আপনার ভয় নেই যে ভাইরাস ঢুকবে, কারণ এটা ওপেন সোর্স। এই ওপেন সোর্স ফরম্যাটিং এর জন্য আর স্টুডিও, কিন্তু ডাউনলোড করে আপনি কিছু করতে পারবেন না, কারণ এটা কোডিং করতে হয়, কোডিংটা জানতে হয়
কিভাবে লিখতে হয়, প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ জানতে হয়। এছাড়া আরো অনেক সফটওয়্যার আছে, যাই হোক সেগুলো নিয়ে আমি এখন বেশি কথা বলতে চাইছি না। এটা কেন করি আমরা ডেটা এন্ট্রিটা? ডেটা এন্ট্রিটা এই কারণের জন্য করি যে ডেটা ফরম্যাট তৈরি হয় এবং কোড বুক তৈরি হয়। এইবার যেটা বলছিলাম যে কোড বুকটা কি জিনিস, কোড বুকে আপনার এগুলো লেখা থাকে, কারণ যিনি তুলতে যাবেন মানে সার্ভেতে রেসপন্স যিনি নিতে যাবেন, সংগ্রহ করতে যাবেন, তিনি জানবেন কি করে যে মেলকে 1 দেবো না ফিমেলকে 2 দেবো, সেটা আপনি জানেন। আপনি তাই কোড বুকে লিখে দিবেন যে মেল হলে 1, ফিমেল হলে 2। জানবেন কি করে ভেরি স্যাটিসফাইড যে 5 হবে না ভেরি ডিস্যাটিসফাইড এ 5 হবে? আপনি সে তো জানবে না। আপনাকে লিখে দিতে হবে কোড বুকের মধ্যে যে ভেরি স্যাটিসফাইড 5, স্যাটিসফাইড 4, নিউট্রাল 3, ডিস্যাটিসফাইড 2, ভেরি ডিস্যাটিসফাইড 1। and this code book is very very important। ছোট কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ আপনি আপনার মতন করে ভাবছেন আর সে তার মতন করে ভাবছে। আপনি এক রকমের, তাই আপনার কাছে যেটা যখন আসলো সে তার মতন করে ভেবে বসিয়ে দিল, পুরো উল্টোটা বসিয়ে দিল, আপনার কাছে উল্টো রেজাল্ট আসলো। আপনি বললেন কি আমার হাইপোথিসিস তো মিলছে না, এই জন্যই মিলছে না। কারণ আপনি আপনার এন্ট্রিটা যদি আগের এটার মতন ভেবে আপনি এই রকম ভেবেছেন আর আপনার এন্টায়ার এক্সপ্লানেশনটা অন্যরকম ভাবে হচ্ছে, তাহলে কিন্তু ওই জায়গার রেজাল্ট বা টেস্টিং এরটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল হবে। am I clear? এবার আমরা কি করি ইন জেনারেলি আমরা করি যেটা, সেটা হচ্ছে যে এই যে আগেরটা যেটা দেখালাম, এই জেন্ডার কোডিং করে মেল ফিমেল রেডি স্যাটিসফাইড ডিস্যাটিসফাইড করে আমরা যে করলাম, সেটা থেকে আমরা আমাদের ডেটাটাকে, ওই যে বললাম যে ছবি আমাদেরকে খুব সুন্দর করে দেখায়, যে ছবি বলে যে কি রকম দেখতে হবে, কত সুন্দর দেখতে হবে। আমরা তাই চেষ্টা করি যে সরি, যে কোনো ডেটাকেই যখন আমরা পাই, সেই ডেটাটাকে মূলত আমরা তিনটে ভাগে ভাগ করি। চেষ্টা করি একটা ডেটার মধ্যে যেন এই তিনটে জিনিস থাকে। এক, যখনই ডেটা পাই, এবং ডেটা পাওয়ার পর কি, ডেটা ভ্যালিডেশন, ডেটা পাওয়ার পর কি, ভ্যালিডেশনের পর কি, ক্লিনিং। এই দুটো স্টেপ আমাদের হয়ে যাওয়ার পরেই কিন্তু এই স্টেপটা আসছে, এমন নয় যে আগে দুটো স্টেপ পেরিয়ে এই স্টেপটা আসছে। এই দুটো স্টেপ হয়ে গেলে যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন, যখন আপনি সবজি ফবজি ধুয়ে টুয়ে কেটে কুটে রেডি, এবার আপনি রান্নাতে বসাবেন, তখন আপনাকে দেখতে হবে যে যখন সমস্ত আলুগুলো কেটেছেন সব সমান সাইজের কেটেছেন, তেমন হয়নি তো একটা বিশাল বড় একটা একটুখানি, বা যখন আপনি মাছের পিসটা কেটেছেন তখন মোটামুটি সমান সাইজের কেটেছেন তো, এটাকে দেখেন তো। এই দেখার কাজটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলে থাকি, এটা তিন ধরনের ভাবে করে থাকি: নরমালাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন আর অ্যাগ্রিগেশন। ডান দিকের যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ধরনেরই আমি একটা চেষ্টা করেছি আপনাদেরকে এটা বোঝাবার জন্য, যে আমি ওই চারটে ওই রকম ভাবে রেসপন্ডেন্টকে নিয়েছি, রেসপন্ডেন্টকে নিয়ে তাদের ইনকাম, দেখুন মাথার উপরে লেখা আছে ইনকাম স্ট্যান্ডার্ডাইজড। এই স্ট্যান্ডার্ডাইজেশনের মানেটা কি? স্ট্যান্ডার্ডাইজেশনের মানেটা হচ্ছে আপনি আপনার ডেটাটা যে কিভাবে একটা মানে নরমালসি বজায় আছে, যে সেটা বোঝানোর জন্য আপনি এটাকে দেখার চেষ্টা করেছেন। আসছি, এটার মধ্যে ঘাবড়াবার কিছু নেই, আসছি। এইটা যখন করেছেন, এই যে দেখুন আমি যে বললাম যে আপনি এটা ইনকামের জায়গা থেকে দেখেছেন, দেখুন এখানে ওই দেখুন রেসপন্ডেন্ট 5, তাদের ইনকাম হচ্ছে এইটাকেই আমি স্ট্যান্ডার্ডাইজেশন এখানে করেছি। এইটা আবার বুঝতে সুবিধা হবে যে রেসপন্ডেন্ট 5 জন, তাদের ইনকাম 20,000, 2 নম্বরের বলছে যে 25,000, 3 নম্বর সে বলছে আমার 20,000, 4 নম্বর বলছে সে আমার 35,000, 5 নম্বর বলছে আমার 50,000। তা এইবার যখন 5 জনের হলে আপনি তাও ধারে কাছে ধরতে পারছেন যে হ্যাঁ, আমার এটা গুলো যেগুলো আছে তাদের ইনকাম মোটামুটি ভাবে 20,000 থেকে 50,000 এর মধ্যে শেষ। কিন্তু আমরা তো আর 5টা নিয়ে কাজ করি না। ওই যে বললাম আমাদের এখানে কাজ করার লিমিটটা অনেক বড় যদি হয়ে যায়, কারণ কোয়ান্টিটেটিভ ডেটায় অনেকগুলো নিয়ে কাজ করতে হয়। এটার মানে হচ্ছে আপনি এইবার যেটা শুরু করলেন, সেটা শুরু করলেন হচ্ছে অ্যানালিসিস। এই অ্যানালিসিস আমরা দুটো ভাগে করি। একটিকে বলি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যার মধ্যে হচ্ছে আপনি যা পেয়েছেন তার ডেসক্রিপশন দিচ্ছেন। এতজন মহিলা রয়েছে, এতজন পুরুষ রয়েছে, এদের এই হচ্ছে তাদের ধর্ম, ওদের ওই হচ্ছে এত ক্যাটাগরিতে ভাগ,
এরা এই ভাষায় কথা বলে, ওরা ওই ভাষায় কথা বলে, এত পার্সেন্টেজের আয় এত, কত পার্সেন্টেজের আয় কত, এটাকে বলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। মানে যে সংখ্যা তত্ত্ব আপনি পাচ্ছেন সেটাকে বর্ণনা করে দিয়ে দিচ্ছে, আপনি যা দেখতে পেয়েছেন আপনি সেটা জানাচ্ছেন। তারপরেরটাকে বলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, মানে আপনি যে কাজের জন্য গেছেন সেটাকে ইনফার করতে পারছেন, মানে আপনি যেটা বলতে চেয়েছেন বা জানাতে চেয়েছেন বা বুঝতে চেয়েছেন বা টেস্ট করতে চেয়েছেন, সেইটা কি আপনার ডেটাকে দিচ্ছে, ডেটা কি আপনাকে সেটা দিচ্ছে, সেইটাকে বলা হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই রেসপন্ডেন্টদেরকে নিয়েই আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে, আমি আবার বলছি আমি বিশদে গেলাম না, তার কারণ ওর মধ্যে একদম বেসিক জিনিস, মানে আপনাদেরকেই যদি আমি বলি আপনারা খাতা পেন যদি হাতের কাছে থাকে করে দিতে পারবেন আমাকে এক্ষুনি, আপনাদের ক্যালকুলেটর মানে মোবাইল খুলুন, ক্যালকুলেটর বার করুন, আমাকে মিন বার করে দিতে পারবেন এই রেসপন্ডেন্টদের মিন ইনকাম কত, যদি না পারেন বলবেন আমি বলে দেবো পদ্ধতি। হোয়াট ইজ দ্য মিন ইনকাম অফ দ্য রেসপন্ডেন্টস? 35,000 আমি 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 নিজে করিনি, আপনারা করেন, আপনারা কি উপায় করলেন সেটাই আমাকে বলুন, আমি সেটাইতেই বুঝতে পারবো। মানে কেন 30? স্যার হ্যাঁ সবগুলোকে অ্যাড করে দিয়ে ডিভাইড করলে যেটা 30,000। হ্যাঁ, সবগুলোকে মানে ইনকাম পুরো অ্যাড করে তাকে 5 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটাই হবে মিন, পারফেক্টলি ঠিক সেই রকম ভাবে মিডিয়ান মানে যেটা মাঝখানে থাকবে, মোড মানে যেটা সবথেকে বেশি বার এসছে সেটাই হচ্ছে মোড। তো এইটা তার মানে বুঝতেই পারছেন জিনিসগুলো খুব একটা কঠিন জিনিস নয়, তাই তো? তাহলে এটার মধ্যে খুব একটা আহামরি কিচ্ছু নেই। হ্যাঁ, বেড়ে গেলে এখানে ইনকামের পর যদি আমি এজ বলি, তারপরে যদি আমি কাস্ট বলি, রিলিজিয়ন বলি, মানে ডেমোগ্রাফি যত বাড়তে থাকবে তত একটু কমপ্লেক্সিটি হবে, আর এছাড়া কিছু হবে না। এবং এগুলো সব সফটওয়্যারের মধ্যেই পাওয়া যায়। আমাদের যেটা পেতে অসুবিধা হয় বা আমাদের যেটা বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে এইটা, যেটা আপনাদেরকে আমি চেষ্টা করছিলাম বোঝাবার, যে আপনারা তো একটা কিছু টার্গেট নিয়ে গেছেন, এই যে ডেটাটা কেন কালেকশন করেছেন, এই যে 5 জনের এই যে ইনকাম কেন কালেকশন করেছেন, এটা তো কিছু কিছু তো একটা টার্গেট আছে আপনার। আমি ওই টার্গেট গুলো স্ক্রিনে দেখুন লেখা আছে, যে আপনার টার্গেট হচ্ছে এইটা বোঝা যে ইফ ইনকাম ডিপেন্ডস অন ইয়ার্স অফ এডুকেশন, মানে বেশি বয়স পড়লে তার বেশি আয় হয়, সেই জন্য আমরা একটা হাইপোথিসিস দেখুন ওখানে দিয়ে দিয়েছি। নাল হাইপোথিসিস হচ্ছে এডুকেশন হ্যাজ নো ইমপ্যাক্ট অন ইনকাম, মানে আপনাদের হাইপোথিসিসটা হচ্ছে যে এডুকেশন পজিটিভলি ইমপ্যাক্টস ইনকাম, মানে বেশি পড়লে বেশি আয় হয়। কিন্তু আপনাকে যেহেতু আগেও বলেছিলাম, আগের দিনও বলেছিলাম যে H1 যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে HO কে নালিফাই করতে হবে, মানে ইনভ্যালিডেট করতে হবে, সেজন্য HO টা তৈরি করাও জরুরি। HO টা হচ্ছে মানে নাল হাইপোথিসিস হচ্ছে এডুকেশন হ্যাজ নো ইমপ্যাক্ট অন ইনকাম। এটা আমাকে এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝিয়ে দিতে পারবেন? এটা আমার প্রশ্ন। আমি 2 মিনিটের মতো একটা ব্রেক নিচ্ছি, আমার এই প্রশ্নটা থাকলো, আপনারা একটু চিন্তা করুন, চিন্তা করে আমাকে উত্তর দেবেন।
হ্যাঁ, কেউ কি পারবেন এর মধ্যে করতে? না হলে অসুবিধা নেই, বলুন, কোনো অসুবিধা নেই। না স্যার বলা সম্ভব না। মানে আমাদের পক্ষে খালি চোখে এটা একদমই অসম্ভব ব্যাপার। কি করে বলবো আমরা যে, কারণ ১ নম্বর রেসপন্ডেন্ট সে ১০,০০০ টাকা সরি ১০ বছর তার ইয়ার্স অফ এডুকেশন, সে ওখানে ১০ বছর এডুকেশনের পরে সে ইনকাম তার ২২,০০০ হয়ে গেছে। দেখুন ওখানে একই ভাবে সে ২০,০০০ ইনকাম করছে। তো আমাদের পক্ষে সম্ভব নয়। ১২ বছরে সে কেউ ২৫,০০০ আর ১৫ বছরে কেউ ৩৫,০০০। তাহলে বাড়ছে কমছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হয়তো এর মধ্যে থাকতে পারে, আমরা জানি না। এই জন্যে আমরা একটা টেস্ট করি, যে টেস্টটার নাম হচ্ছে অ্যানোভা টেস্ট। আমি কোয়েশ্চেন মার্কটা এই কারণের জন্য দিয়ে রেখেছি যে আপনাদের যদি সম্ভব হয় আমি হাতে কলমে দেখাবার চেষ্টা করব যে এখানে কিভাবে আমরা এই কাজটি করি। আসুন সেটাকে দেখা যাক যে এটা আমরা হাতে কলমে কিভাবে করি। তার আগে এখান থেকে ডেটাগুলোকে আমরা যদি সম্ভব হয় আমরা এখান থেকে ডেটাগুলোকে কপি করে নেব। কপি করে নিয়ে তারপরে আমরা এক্সেল, আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে যা চলছে? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। দেখুন এই আমার এখানে এক্সেল ফাইল আমি খুলছি। এই এক্সেল ফাইল খুললো, নতুন এক্সেল ফাইল। এই একদম এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। এই ডেটাটা হয়ে গেল। আশা করি দেখা যাচ্ছে এটা, তা দেখা যায় মানে আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। Very good. মানে আমি টেকনোলজিক্যালি অতটাও সাউন্ড প্রুফ নই, এটাই আমি বলার বিষয় আর কি। এটাকে আমি এবার সেভ করছি। ধরুন আমি এটাকে এই সেভ করলাম, আমার এই ডেস্কটপে সেভ করলাম। এটার ওই বুক 1 এর নাম থাকুক, ডেস্কটপে সেভ করলাম বুক 1 নাম দিয়ে। তারপরে এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি এবার আপনাদেরকে যেটা বলছিলাম যে এসপিএসএস এইবার আমি ওপেন করছি। একটু টাইম নেবে, এসপিএসএস একটু ভারী সফটওয়্যার, একটু খুলতে একটু টাইম লাগায়। দেখুন ঘুরে যাচ্ছে, ও কার্সারটা দেখতে পাচ্ছেন, কার্সারটা ঘুরে যাচ্ছে। একটু ধৈর্য ধরতে হবে। এই দেখুন খুললো, এটার ভার্সন দেখুন লেখা আছে 25। এখন মোটামুটি ভাবে আমাদের দেশে 26-27 ইউজ হয়, বিদেশে 28 ইউজ হয়। এইবার আমাকে এই নিউ ডেটা সেট বলে ওপেন করতে হবে। এই ওপেন হলো। আমি এবার এখান থেকে নিউ ডেটা সেট নেব। এই দেখুন ওপেন করলাম, এই আমার আসছে এক্সেল। এই এক্সেলে আমি জিনিসটাকে নেব। ওটা কোথায় রয়েছে? ওটা রয়েছে আমার ডেস্কটপে, তাই তো? এই আমার ডেস্কটপ, এই দেখুন বুক 1। এই আমি ডেটাটাকে এখানে নিয়ে আসলাম। এবারও আসছে, এখনো আসেনি। এই দেখুন চলে এসছে, দেখতে পেয়েছেন? চলে এসছে। একটু কাইন্ডলি বলবেন, না তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। হয়েছে। এবার আপনাদের আমি কি বললাম যে আমি বলছি না যে আপনারা টেস্টটা কি সেটা জেনে যাবেন, না জেনে আছেন, জাস্ট দেখানোর জন্য এটা বলছি আপনাদের। এইখানে অনেকগুলো রয়েছে, আপনি তার মধ্যে থেকে একটা ছোট জিনিস দেখাচ্ছি।
দেখুন এখানে আছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এর মধ্যেই আপনি সব পেয়ে যাবেন যে কতজন কি মানে কত ইনকাম করে, কি তার মিন মিডিয়ান মোড, যেগুলো আপনারা ক্যালকুলেশন করছেন এগুলো এইভাবেও করা যায়। আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে বললাম আপনাকে অ্যানোভা, এই দেখুন অ্যানোভা, এই অ্যানোভার মধ্যে থেকে আপনার আপনাকে আগে অবশ্যই জানতে হবে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। এদিকে ডিপেন্ডেন্টের মধ্যে থেকে ইনকাম, আর ইন্ডিপেন্ডেন্ট মানে ফ্যাক্টর, যেটা কারণ বলছেন আপনি, এই ফ্যাক্টরের মধ্যে দিতে হবে, দিয়ে আপনাকে বলতে হবে যে আপনি কি কি করতে চাইছেন। আমরা সিম্পল জিনিসের মধ্যেই রাখছি, বেশি এটার মধ্যে কমপ্লিকেশন বাড়াচ্ছি না। এইগুলো আপনাকে জাস্ট দেখানোর জন্য আমার উদ্দেশ্য, সেই দেখানোর জন্য এইগুলো হয় এই রকম ভাবে। আমি সিম্পল হিসেব নিয়ে এখানে ওকে দিয়ে দিলাম। দেখুন ও অ্যানোভার টেস্টের রেজাল্ট ও জানিয়ে দিল যে এই হচ্ছে ওর অ্যানোভার টেস্টের রেজাল্ট। এই অ্যানোভার টেস্টের রেজাল্ট যদি এখান থেকে আমরা মানে এই টেস্টের রেজাল্টটাই আমি চেষ্টা করব ওখানে নিয়ে যাবার, আমি কতটা সম্ভব হবে আমার পক্ষে আমি জানি না। এটাকেই যদি আমি ইমেজ হিসেবে নিয়ে যাই, যে ইমেজের মধ্যে আমি রেখেছিলাম এইখানে যেটা রেখেছিলাম, সেটাকে যদি আমি জানি না কতদূর আমি সফল হব, বাট চেষ্টা করছি। হ্যাঁ অনেকটাই এসছে, সরি এটা তো আগেরটা, এটা নয়। পুরোটা ওইভাবে আসছে না, যাই হোক। হ্যাঁ কিছুটা এসছে। এই কারণের জন্য আমি এটাকে কোয়েশ্চেন মার্ক করে রেখেছিলাম, যাতে কোথা থেকে জিনিসটা আসলো আপনাদের বুঝতে সুবিধা হয়। এইবার এর মধ্যে যা লেখা আছে সেগুলো হয়তো আপনাদের পক্ষে এখন বোঝা কঠিন, কারণ আপনারা অতদূর আসেননি, কিন্তু মোটামুটি ভাবে এর যে লেখার অর্থটা, এই যে লেখার যে অর্থটা আপনারা মানে আমরা যেটা পেয়েছি, তার রেজাল্টের মানেকে যদি আমাকে বলতে হয় তাহলে সেটাকে আমরা বলি ইন্টারপ্রিটেশন, যে ডেটা ইন্টারপ্রিটেশন। দেখুন আগেরটাতে কি আসলো, এই লাইনটাকে ভালো করে খেয়াল করবেন, সিগনিফিকেন্স এসআইজি। এই জন্যই আগের দিন বা আজকেও বলছিলাম যে হাইপোথেসিস টেস্টিং বা সিগনিফিকেন্স টেস্টিং, এই সিগনিফিকেন্স টেস্টিং এর ক্ষেত্রে এই সিগনিফিকেন্সের এই মানটাকে আপনাকে নির্ণয় করে দেয় যে আপনার এই যে ডেটাটা, সেই ডেটাটার কি অর্থ, সেটাকেই আমি এখানে বলছি। দেখুন এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে ইম্পর্টেন্স অফ ইন্টারপ্রিটেশন ইন রিসার্চ। আপনার এই অ্যানোভা রেজাল্ট থেকে কি বেরোলো, আপনার ডেটাটা কোনোভাবেই আপনার নাল হাইপোথিসিসকে, আপনার যে নাল হাইপোথিসিস আছে, আপনার নাল হাইপোথিসিস কি ছিল, এডুকেশন হ্যাজ নো ইমপ্যাক্ট অন ইনকাম। আপনার এই নাল হাইপোথিসিস সেটাকে কিন্তু রিজেক্ট করছে না। কেন রিজেক্ট করছে না, কারণটা তলার লাইনে। কারণটা বলা হচ্ছে যে পি ভ্যালু, যেটাকে আমি বললাম সিগনিফিকেন্স, ওটাকে বলা হয় পি ভ্যালু। এই পি ভ্যালু ইজ গ্রেটার দ্যান দ্য টিপিক্যাল থ্রেশহোল্ড সিগনিফিকেন্স। টিপিক্যাল থ্রেশহোল্ড সিগনিফিকেন্স রাখতে হয় আমাদের 0.05, মানে এটা যদি 0 মানে পয়েন্টের আগে একটা জিরোই ধরে নিচ্ছি, তাহলে সেইটার যদি 0.005 থাকতো বা 0.004 থাকতো বা 3 থাকতো বা 2 থাকতো, মানে 0.000 থেকে 0.005 যদি থাকতো, তাহলে আমরা বলতাম যে আমাদের এই যে দুটোর মধ্যে যে সম্পর্কটা সঠিক, মানে সিগনিফিকেন্ট। যেহেতু এটা 0.0073 এর উপর হয়ে গেছে, তাই আমরা বলতে পারছি না যে কোনোভাবেই আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট করার জায়গায় আছে। সিম্পলি বললে কি বলা যায়,
যে আমরা যা অবজার্ভ দেখলাম, মানে ডিফারেন্সেস ইন ইনকাম অ্যাক্রস এডুকেশন গ্রুপস আর নট স্ট্রং এনাফ টু কনক্লুসিভলি স্টেট দ্যাট এডুকেশন ইম্প্যাক্টস ইনকাম। তার মানে আপনার ওই হাইপোথিসিস টেস্টিং এ বলছে যে আপনার নাল হাইপোথিসিসটা সঠিক, আপনার অল্টারনেটিভ হাইপোথিসিসটা দাঁড়ায় না বা তার ভ্যালিডেশন হয় না। তার মানে আপনি কি বলতে পারেন তাহলে কি আমার ডেটা ভুল? না, ডেটা ভুল না। এটার অনেক কারণ হতে পারে। এটার এক নম্বর কারণ হতে পারে যে এই এত ছোট স্যাম্পলে হচ্ছে না। দুই, ওই যখন আপনি ভ্যালিডেশন করতে গেলেন সেখানে কোনো গন্ডগোল থাকতে পারে, যে আপনি হয়তো ক্লিনিং বা কারেকশন বা ইত্যাদি এই জায়গাগুলো ঠিক করে করেননি, যার ফলে আপনার সিগনিফিকেন্স ভ্যালু 0.073 এসছে। তাই আপনাকে আবার পুনরায় ফিল্ডে অথবা আপনার টেবিলে ফেরত যেতে হবে, ডেটার কাছে যেতে হবে, যে ডেটা সঠিক কথা বলবে, সেই জায়গায় আপনাকে আসতে হবে। তার মানে এটা ভাববেন না যে যেটা ভুল বলছে বা আপনি ভুল, দুটোর মধ্যে কোনোটাও নাই হতে পারে কিন্তু, ঠিক আছে? এটা আমরা কেন করলাম? এটা আমরা ওই কারণের জন্যই করলাম যে আপনি এরপরে যেটা যাবেন, মানে এরপরে যখন আপনার হাইপোথিসিসকে রিজেক্ট করে আপনি যখন অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবেন, তখন আপনি বিভিন্ন রকম ভাবে এই যে স্ট্যান্ডার্ডাইজেশন, নরমালাইজেশন, এইগুলোর যে বক্তব্য, এই বক্তব্যগুলোকে আপনি আরো ভালো করে ভিজুয়ালাইজ করাতে পারবেন। যে কিভাবে ভিজুয়ালাইজ করাই, ডান দিকে দেখুন। ডান দিকে আপনার স্ট্যান্ডার্ডাইজেশন বলা আছে, যে এই পুরো জিনিসটার মধ্যে আপনার ডেটাটা যে ঠিক আছে, শুধু ডেটাটা বলছি সেটা ঠিক আছে, সেটা বোঝাচ্ছে। এইরকম অনেক ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন হয়। যেমন আমরা যেটা বলছিলাম যে নরমালাইজেশন, ডেটাটা কি নরমাল পদ্ধতির মধ্যে আছে, মানে 0.0 থেকে 0.1 এর মধ্যে আছে, দেখা যাচ্ছে আপনার ডেটাটা কিন্তু নরমালাইজেশনের মধ্যেই পড়ছে। বা ডেটার এগ্রিগেশন কত হয়েছে, মানে টোটাল কাউন্ট কত হয়েছে, টোটাল কাউন্টের মধ্যেও দেখা যাচ্ছে যে ঠিকই আছে আপনার ডেটার ভিজুয়ালাইজেশন। আমরা এইভাবে মানে চোখের দেখার চেষ্টা করি। এরপরে যেটা দাঁড়িয়ে থাকে, আমরা এই জিনিসগুলোকেই আমরা কোথাও একটা লিখে আমরা বলার চেষ্টা করি, মানে উই ট্রাই টু ডকুমেন্ট ইট। বিকজ কেন? কারণ এই ডকুমেন্টেশনের মাধ্যমে পরবর্তীকালে যিনি এই বিষয়ে রিসার্চ করতে আসবেন, এই রিসার্চের ক্ষেত্রে আপনার এইটা সেকেন্ডারি সোর্স হিসেবে তিনি ব্যবহার করবেন। এবং আপনার যে মেথড, আপনার প্রসেসিং এর মেথড, ডেটা কালেকশনের মেথড, সেইগুলোকেই হয়তো তিনি আবার একই পুনরায় করে আপনার যে হাইপোথিসিস সেটাকে তিনি নালিফাই করবেন, অথবা সেটাকেই তিনি বলবেন, মানে তিনি সেটাকেই ভ্যালিডেট করবেন। এবং এর মাধ্যমে আপনি যে কোড বুক ইউজ করেছেন সেই কোড বুকটাকেও ভ্যালিডেট করবে, যার ফলে আপনার যে টেকনিক, আপনার যে রেজাল্ট, আপনার যে অ্যানালিসিস পদ্ধতি, সেই পদ্ধতিগুলোকে সম্পূর্ণভাবে আপনার এই কোডিং এবং প্রসেসিং এর মাধ্যমে আপনার এটাকে ঠিক হবে। তাই ওভারঅল যদি বলেন, তাহলে আমি যদি সামারি করতে হয় আমাকে আজকের এই পুরোটার মধ্যে দিয়ে, তাহলে আমি এইটাই সামারি করতে পারবো যে অ্যাকিউরেসিটার অত্যন্ত গুরুত্ব রয়েছে। কারণ আপনার এই যদি ক্লিনিং, আপনার যদি কারেকশন, আপনার যদি এন্ট্রি, দেখলেন আমি যেভাবে এক্সেলে করলাম এন্ট্রি, আমার যদি কোনো এন্ট্রিতে ভুল হতো, ওই জন্য আমি কপি পেস্ট করে করলাম, এই এন্ট্রিতে যদি ভুল হতো তাহলেও অনেক সমস্যা ছিল। এবং আপনার ক্ল্যারিটি এবং ভ্যালিডিটি রিসার্চের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগেই আলোচনা করেছিলাম, যে ভ্যালিডিটিটা যদি আপনার না থাকে, আপনার যদি নিজের বিষয়ের প্রতি ক্ল্যারিটি না থাকে, তাহলে আপনি ডেটা ক্লিনিং থেকে আরম্ভ করে ডেটা প্রসেসিং অবধি কিন্তু কোনো না কোনো একটা স্টেপে কিন্তু আপনার সমস্যা হবে। ইনফ্যাক্ট এত কিছু করার পরেও যেমন দেখলেন এখানে আমাদের নাল হাইপোথিসিসের ক্ষেত্রে নাল হাইপোথিসিসটাই স্ট্যান্ড করছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার এই ডেটাটার ক্ষেত্রে হয়তো কিছু কোথাও কোনো সমস্যা রয়েছে। এবার সেটার ওই জন্য বললাম, সেটা হয়তো এত অল্পতে হয়তো নাও হতে পারে, আরো যদি আমি 1000টা করি তখন হয়তো দেখা গেল সিগনিফিকেন্স রেশিওটা কমে আসবে। তখন আপনি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করলেন, করে বললেন যে হ্যাঁ আমার ওই যে হাইপোথিসিস যে হ্যাঁ এডুকেশন ইমপ্যাক্ট করে ইয়ার্স অফ এডুকেশন ইমপ্যাক্ট করে ইনকামকে, সেটাই হবে আপনার হাইপোথিসিস। এবং আপনি সেই মতন করে রিপোর্ট রাইটিং করবেন, আপনি রেকমেন্ড করবেন, আপনি পলিসি মেকিং এর জায়গায় যাবেন, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোকে আপনার আরো মানে লার্জলি বলতে গেলে it should ensure that whatever you have done from the process of data collection, with the visualization, with accuracy, with cleaning, it should come along in its own possible way, তার মতন করে সেটাই আসবে। So that is all for today
for this data coding বা processing of raw data in our case. Anything এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমায় করতে পারেন। গৌর কি আছে এখানে? হ্যালো স্যার। হ্যাঁ গৌর বল। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রযুক্তিগত একটা অসুবিধা হচ্ছে, তো আমি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আবার জয়েন করলাম, যে দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। হ্যাঁ, ছাত্র যারা মানে অ্যাপ্লিক্যান্ট যারা ক্লাস করছেন তাদের অনুরোধ করবো, তাদের যদি প্রশ্ন থাকে তারা হাত তুলতে, আর অন্যথায় আমরা এখানে শেষ করে দেবো। স্যার আজকের ক্লাসটা কি রেকর্ডিং? মানে আমি জানি না, আমি রেকর্ড বসিয়েছি কিন্তু ওই প্রযুক্তিগত একটা সমস্যা চলছে, এরপরে দেখবো যে রেকর্ড হয়েছে কিনা। ঠিক আছে স্যার, যদি পসিবল হয়, আর স্যার যদি একটু পিপিটিটা পসিবল হয় তাহলে একটু যদি শেয়ার করে দেওয়া যায় তাহলে একটু সুবিধা হবে স্যার। সেটা তো স্যার যদি পাঠায় আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কন্টেন্ট ওয়াইজ যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আজকের বিষয়ের ক্ষেত্রে স্যার ভাই একটা মানে শুধু সাধারণ একটা কোশ্চেন আছে যে আজকের রিসার্চ বা গবেষণা কি বেসিক কোয়ান্টিটেটিভ পদ্ধতিতে কত দিক থেকে চলে যাচ্ছে, যে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন পদ্ধতিগুলো উঠে আসছে, সফটওয়্যার ইত্যাদি। একটু যদি গৌর তুমি যদি প্রশ্নটা বুঝতে পারো তাহলে আমাকে একটু রিপিট করে দাও, কারণ একটা ইকো মতন হয়েছে, আমি প্রশ্নটা সঠিকভাবে বুঝতে পারিনি। স্যার আমি বলতে চাইছিলাম যে বর্তমান দিনের গবেষণা কি কোয়ালিটেটিভ পদ্ধতির দিকে ঝোঁক নিচ্ছে? আচ্ছা আচ্ছা না দেখো এইরকম না কোনো ব্যাপার নেই যে বর্তমানে ঝোঁক নিচ্ছে কি নিচ্ছে না, কারণ সোশ্যাল সায়েন্সে যদি তুমি ইতিহাস দেখো, তোমার কি সাবজেক্ট বলো? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল, এটা তুমি জানবে। পলিটিক্যাল সায়েন্সের যদি তুমি ইতিহাস দেখো, পলিটিক্যাল সায়েন্সের একটা সময়, একটা দীর্ঘকালীন সময় কিন্তু পলিটিক্যাল সায়েন্সের রিসার্চটা মূলত নরমেটিভ রিসার্চ বলেই সেটাকে ধরা হতো বা কাজ করা হতো বা কাজ করা হয়েছিল। তারপর একটি সময় আসে যেটাকে আমরা বিহেভিয়ারাল রেভলিউশন নামে জানি। সেই সময় এই বাঁকটা নরমেটিভ থেকে এম্পিরিসিজম বা এম্পিরিক্যাল রিসার্চের দিকে আসে। এবার তার মধ্যে কি পার্থক্য না পার্থক্য কি আছে আমি সেটা এখানে আলোচনার বিষয়বস্তু নয়। পরবর্তীকালে আবার মানে বিহেভিয়ারাল রেভলিউশন 1920 30 40 50 60 অবধি এই ঝোঁক মারাত্মক রকম ভাবে আমেরিকা বেসড, আমেরিকা কানেক্টেড তার রিসার্চের পদ্ধতিগুলো চলেছিল। বিভিন্ন ধরনের সেই সময় বিভিন্ন সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা তার দ্বারা প্রভাবিত হয়েছিল। বিভিন্ন ধরনের ডিজাইন উপায় এসেছিল। তারপর মানে আমি বলছি 1970 পরে মানে ইস্টার্ন সাহেব নিজেই এই যে মানে পোস্ট বিহেভিয়ারাল রেভলিউশনের বিহেভিয়ারাল রেভলিউশনের প্রেক্ষিতে দাঁড়িয়ে তার একটা কাউন্টার পোস্ট বিহেভিয়ারাল রেভলিউশনের কথাও স্বীকার নিজে মুখেই করেছিলেন। সেটার পরবর্তীকালে আজকে যদি দাঁড়িয়ে আজকের দিনের পৃথিবী যদি দেখি তাহলে কিন্তু এটা অনস্বীকার্য বিষয়
যে এখনকার রিসার্চ কিন্তু অনেকাংশেই ডেটা ড্রিভেন, কারণ ডেটা ছাড়া কোনো কাজ হচ্ছে না। কারণ তুমি তোমার মতন করে একটা থিসিসকে বলে দিলে, সেই থিসিসে দেখা গেল ডেটা সমেত, আমি যেটা উদাহরণ হিসেবে তোমাদেরকে বলার চেষ্টা করলাম ওই দুজন ক্রিকেটারের নাম, সেখানেই তুমি আশা করি বুঝতে পেরেছো যে একটা জায়গায় তোমরা নরম্যাটিভলি দেখেছো, আমি এটাকে এমপিরিক্যালি দেখলাম। এরকম অনেকাংশেই থাকতে পারে। আবার আমি এটা বলছি না যে পুরোটাই হয়ে গেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্ট্যাটিস্টিক্যালি না হলেও সফটওয়্যারের ভিত্তিতে আমরা তো খুবই ভালো রকম ভাবে টেকনোলজিক্যালি প্রভাবিত এবং আমরা শিখছিও দিনের পর দিন। সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তরে আংশিক হলেও তো আমরা হচ্ছি, সেটা অবশ্যই ডেটা ড্রিভেন এবং টেকনোলজিক্যালি ওরিয়েন্টেড, টেকনোলজিক্যালি মোর ইনোভেটিভ, ওরিয়েন্টেড না বলে মোর ইনোভেটিভ বলা যায়। স্যার আপনি ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে যে কিছু সফটওয়্যারের কথা বললেন, ওইগুলো তো আমরা মানে এইগুলো অর্গানাইজে যারা আসেন, এইগুলো মানে কিভাবে চালাতে হয় এটা তো আমরা তো জানি না স্যার। আমি লেখা নেই। বিকাশ, বুঝতে পেরেছি বিকাশ, তোমার প্রশ্নটা যদি আমি সঠিকভাবে বুঝে থাকি, আমি রিপিট করছি, ভুল হলে আমাকে বলো। তুমি যেটা বললে সেটা হলো যে আমরা যেভাবে এই সফটওয়্যার গুলোকে চালাতে হয়, এটাই বললে তো? কিভাবে চালাতে হয় সেটা তোমরা জানো না, সেটাই বললে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, মানে আমি তো প্রথমেই তাই বলে নিলাম যে এটা মানে যেহেতু এটা সফটওয়্যার ড্রিভেন, দেখো মিন মিডিয়ান বোর্ড করতে গেলে তো সফটওয়্যার ড্রিভেন লাগে না। গড় গড় তো আমরা ছোটবেলায় অঙ্কেতে শিখেছিলাম, ক্লাস 5 বা 6 বা 7 এ। গড় কিভাবে বার করতে হয় তার জন্য সফটওয়্যার লাগে না। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বার করতে কোনো সফটওয়্যার লাগে না। সফটওয়্যার তোমাকে যেটা, দেখো তোমার রিসার্চ, তোমার অবজেক্টিভ তোমার কাছে পরিষ্কার, স্ট্যাটিস্টিক্স ছেড়ে দাও। সফটওয়্যার তোমাকে শুধুমাত্র সাহায্য প্রদান করবে, কাজটা একটু দ্রুততর করবে। কারণ আজকের রিসার্চ এই টেকনোলজিক্যালি যেহেতু বেস, টেকনিক্যালি ড্রিভেন, দ্রুততম কাজ করার ক্ষেত্রে আমাদের সুবিধে হয়। তাই দ্রুততম কাজ করতে গেলে আমরা স্ট্যাটিস্টিক্স এর সাহায্য নিয়ে থাকি, তাতে তো কোনো অসুবিধার কিছু নেই। হ্যাঁ, আমরা অনেক কিছু, আমিও অনেক কিছুই জানি না, আমিও স্ট্যাটিস্টিক্স বলো বা সফটওয়্যারে বলো, আমি অনেক কিছু জানি না। ওই যে বললাম যে পথ চলতে চলতে শিখছি। তোমরা যেটা আজকে, আমি জানি না কতজন এসপিএসএস চোখে এর আগে দেখেছিলে কিনা, কিন্তু আজকে তোমাদের দেখা তো হলো। এই দেখার মধ্যে দিয়ে পরবর্তীকালে হয়তো দেখা গেল 1 বছর বাদে তোমরাও এসপিএসএস ব্যবহার করছো। আমার কাছেও এরকম ভাবে কেউ না কেউ আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, আমিও এর সাথে পরিচিত হয়েছিলাম, আমিও, আমারও হাতে খড়ি হয়েছিল, আমিও তাই সেটার পথ চলা শুরু করেছি। তোমাদেরও হয়তো দেখা গেল পরিচিতি আমার মাধ্যমে হলো, 1 বছর বাদে তোমরাও এর সঙ্গে সখ্যতা গড়ে উঠবে, এটাই। কিন্তু এটার মাধ্যমে একটা জিনিস ঠিক, আহ, আহ, অনেক কাজ কিন্তু দ্রুততর হয়। মানে আমি তোমাদেরকে এটা আজকে খাতায় কলমে করলে যতটা টাইম লাগতো, তোমরা নিজের চোখে তো দেখলে আমি এক্সেল থেকে এসপিএসএস কনভার্ট করে তোমাদেরকে জাস্ট সিগনিফিকেন্সটা মাধ্যমে বুঝিয়ে দিলাম। মানে জাস্ট বলছি না, কাজটা অনেকটাই খাতায় কলমে করলে খুব কঠিন কাজ, তার ফর্মুলা, ইকুয়েশন, হ্যান ত্যান ইত্যাদি জানতে হয়, এটা আমার জানতে হলো না। মানে আই এম নট আ ম্যাথমেটিক্যালি জিনিয়াস লোক কোনো, আমি ম্যাথমেটিক্সে হয়তো জানি না, আমি পলিটিক্যাল সায়েন্সের মানুষ, কিন্তু আমি ওই তার আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো একটু শিখেছি, এই তার মাধ্যমে এগুলোর হাতে করি, যেটা আমাদের সোশ্যাল সায়েন্সে আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের শেখার দরকার আছে, প্রয়োজন আছে। কারণ শেখার তো কোনো শেষ নেই, আমার একটু শিখে রাখতে অসুবিধা তো কিছু নেই। যেমন এই ধরনের হুম, হ্যালো হুম। স্যার, এই ধরনের ডেটা অ্যানালিটিক্স যে সফটওয়্যার গুলো, এগুলো শেখার সবচেয়ে ভালো উপায় কি? মানে আমরা আমরা তো পলিটিক্যাল সায়েন্সে সেভাবে এক্সপোজার পাইনি, এগুলো কিভাবে মানে শেখার খুব ইচ্ছে আছে, কিন্তু কিভাবে শিখবো সেটা দেখো, যে কোনো শেখা, forget about SPSS and the statistical software that you are mentioning, শেখার তো যে কোনো কিছু শেখার দুটো দুটো প্রাইমারি রিকোয়ারমেন্ট। এক, একটা অত্যন্ত মানে মানে হার্ট বা মন লাগে, যেটা অত্যন্ত প্যাশনেটলি ড্রিভেন ফর দ্যাট গোল এন্ড অবজেক্টিভ, তোমার মধ্যে যদি জিনিসটা থাকে,
আমি আজকে যাই বলি না কেন তুমি 1 বছর বা 6 মাসের মধ্যে সেটাকে অ্যাকোয়ার করে নিতে পারবে। সেটা সবার আগে দরকার। কারণ আমার কাছেও সত্যি কথা বলতে গেলে আমি আজ থেকে 6 বছর আগে, মানে 6 বছর, হ্যাঁ 2019 এ আমি শুধু নাম শুনেছিলাম, আমি তোমাদেরই মতন হয়তো নাম শুনেছিলাম। আস্তে 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 আমার নিজেরই এটার ইচ্ছে বলো অনিচ্ছা বলো যাই বলো না কেন, তার মধ্যে থেকে প্যাশনেটলি চেষ্টা করেছিলাম এটাকে শেখার, তো সেটার মধ্যে দিয়ে এসছে। এবার দ্বিতীয় হচ্ছে উপায়। এখন তুমি বলো তাহলে স্যার আপনার এসপিএস থেকে আসলো। এসপিএসএস এর অনেক ভার্সন আছে, যেগুলো ফ্রি ভার্সন তুমি অনলাইনে পাবে, আর কিছু ভার্সন আছে যেগুলো কিনতে হয়। এবার আমি ধরে নিচ্ছি তাহলে কেনার জায়গাটা অনেকেই আমাদের কাছে নেই, সামর্থ্য বলো ইচ্ছে বলো এগুলো থাকছে না, দরকার হচ্ছে না। পলিটিক্যাল সায়েন্সে তো কেনই বা দরকার হবে? সেই দিক থেকে বলো, যদি বলো মানে কেনই বা দরকার হবে যদি প্রশ্ন করো, তাহলে যারা কোয়ান্টিটেটিভ কাজ করার ইচ্ছে আছে তাদের তো অবশ্যই লাগবে। আর যদি কোয়ান্টিটেটিভ না করে কোয়ালিটেটিভ করো তাহলে এতটা লাগবে না। আমি আগেই বলে দিয়েছিলাম আমার স্ট্যাটুটরি ওয়ার্নিং তাই ছিল যে ইটস বেসিক্যালি অ্যাবাউট কোয়ান্টিটেটিভ জব এন্ড নট আ কোয়ালিটেটিভ ওয়ান। তো যদি তোমার প্যাশনেটলি শেখার ইচ্ছে থাকে, এসপিএস সফটওয়্যার অফ অ্যারাউন্ড, এখন তুমি যে কোনো কারোর কাছে যদি যারা কম্পিউটার রিলেটেড সফটওয়্যার বা ইত্যাদি নিয়ে ভেন্ডার মানে যারা বিক্রি টিক্রি করে তাদের কাছে জিজ্ঞেস করো, it will cost you around 3000 to 4000 crack version তার দাম। আর ফ্রি ভার্সনে সবকিছু পাওয়া যায় না, বাট ওই আর কি শেখার জন্য ইটস ফাইন। আর আর স্টুডিও বলে যে প্রোগ্রামিংটা তোমাদেরকে দেখিয়েছি, আর স্টুডিওটা ইউ ক্যান ইজিলি অ্যাভেলেবল, এটা ওপেন অ্যাক্সেস। আর স্টুডিওটা তাতে অনেক ধরনের কাজ করা যায়। ইটস আ ওয়ান্ডারফুল মেকানিজম অফ রিপ্রেজেন্টিং ভিজুয়ালাইজিং ইওর ডেটা। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার হ্যাঁ, ডেটা ভ্যালিডেশন করার সময় আপনি বলেছিলেন যে যে ডেটাটা আমরা কালেক্ট করব বা কালেক্ট হয়েছে সেটা পাঁচের বিষয়ে ভিত্তি করে সেটাকে আমরা ভ্যালিড বলবো। পাঁচটি বিষয়ের মধ্যে দুটি হচ্ছে রিলেভেন্স, আর তিনটে বিষয় কি বলেছিলেন? মানে মুশকিলটা হলো আমি তোমার সব কথা শুনতে পাই, মাঝখানে কেটে কেটে যাচ্ছে। তো এনিওয়ে কেউ যদি আমাকে হ্যাঁ লিখে দাও তাহলে খুব সুবিধা হবে। এর মাঝখানে যদি কারোর আর কিছু থাকে, ওর যতক্ষণ না লেখা আসছে। স্যার বলছি যে আর্কাইভাল মেথড বা আর্কাইভস গুলো আমরা কিভাবে ইউজ করতে পারি একটু বলবেন? আর্কাইভাল মেথড, ওই যে বললাম আর্কাইভ যদি তুমি কোনো রকম যাও, তো তোমার সাবজেক্ট বলো। স্যার পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে আর্কাইভে যদি যাও তাহলে ওই যে স্টেট আর্কাইভ গুলো প্রত্যেকটা রাজ্যেরই তার রাজধানীতে অবস্থিত থাকে। একটু গুগল সার্চ করে নেবে কোথায় আছে। যেমন আমাদের ক্ষেত্রে কলেজ স্ট্রিটে, আমি যখন কাজ করতাম আর্কাইভে তখন কলেজ স্ট্রিটে, যেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, কলেজ সার্ভিস কমিশনের অফিসটা কলেজ স্ট্রিটে, যেটা আগে পুরাতন কলেজ সার্ভিস কমিশনের অফিস ছিল, বাটার পাশ দিয়ে যে গলিটা যায়, ওই হ্যাঁ স্যার। ওই 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 গলিটার মধ্যে থেকেই ওই কলেজ সার্ভিস কমিশনের পুরনো যে বিল্ডিংটা, ওটারই বোধহয় 4 তলা, খুব যদি ভুল না বলি 4 তলা, মানে লিফটে উঠে 4 নম্বর বাটন, ওটাতে উঠলে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভ আছে, যেটা রিলোকেশন হয়েছে। আমি খবর পেয়েছি, আমি দেখিনি, জানি না, এটা একবার কনফার্ম করে নিও, গুগল সার্চ করে নিও, বোধহয় রিলোকেটেড হয়েছে। মানে ওটা রিলোকেটেড হয়েছে না কলেজ সার্ভিস কমিশন রিলোকেটেড হয়েছে, আমি কনফিউজড, যেহেতু আমি নিজের চোখে দেখিনি। তো যদি রিলোকেটেড হয়ে থাকে তাহলে এটা এখন নিউ টাউনে আছে, যদি রিলোকেটেড না হয় ওখানেই আছে। ওখানে গিয়ে তোমাকে যেতে হবে, তোমার এক্সাক্ট রিসার্চ এর কাজে কোন পিরিয়ডে লাগে এটা মাথায় রেখো। আর্কাইভে কিন্তু আমাদের পুরনো দস্তাবেজ, নথি, চিঠি, পুঁথি এইগুলোকেই কিন্তু তুমি পাবে। এগুলোকে তুমি ওখানে যাবে, ওদের ওখানে গিয়ে অ্যাপ্লাই করবে, ওখানে গিয়ে খুঁজবে, ঠিক যেভাবে লাইব্রেরিতে তুমি বই খোঁজো ঠিক সেই রকম ভাবেই বিভিন্ন ফাইল বিভিন্ন ডিপার্টমেন্টে, মানে হোম ডিপার্টমেন্ট, ল এন্ড অর্ডার, সার্ভিস ইত্যাদি ইত্যাদি, অনেক ধরনের ডিপার্টমেন্ট, যে কটা ডিপার্টমেন্টে মিনিস্ট্রি গুলো ফরমেশন তখনকার দিনে ছিল বা এখনকার দিনেও আছে, যেগুলো ক্লাসিফাইড নট ক্লাসিফাইড এর আন্ডারেও থাকতে পারে,
সেখানে গিয়ে তুমি খুঁজে সেগুলোকে তোমাকে বলতে হবে এক্সাক্ট স্পেসিফিক জিনিস, ওরা তোমাকে সেই ফাইল বা কমিটি রিপোর্ট বা ডকুমেন্ট গুলো তোমাকে এনে বার করে দেবে, তুমি নিয়ে যেতে পারবে না, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন, টেক নোট করে তোমাকে কালেক্ট করতে হবে। দ্যাটস দ্য ওয়ে হাউ ইট ওয়ার্কস ইন অ্যান আর্কাইভ। আর্কাইভ কিন্তু তোমার লাইব্রেরির মতন না, বই লেন্ডিং করতে দেবে না, ডকুমেন্ট লেন্ডিং করতে দেয় না। ডকুমেন্ট কিন্তু ওখানে শুধু রেফারেন্সের জন্য, জাস্ট তোমার রেফারেন্স নিয়ে তুমি চলে আসতে পারবে বা নোটস নিয়ে চলে আসতে পারবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সঙ্গীতা লিখেছে যে ডেটা ভ্যালিডেশন করানো, ডেটা 5টি বিষয়ের উপর ভিত্তি করে গঠিত, তবে সেই ডেটাকে আমরা ভ্যালিড ডেটা বলবো, অ্যাকিউরেটেড, রিলায়েবল, বাকি তিনটে। ও আচ্ছা, বাকি তিনটে কি এই তো? হ্যাঁ স্যার। বাকি তিনটে আমি আলাদা করে ওই রকম ভাবে কিছু বলিনি, মানে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে অ্যাকিউরেসি থাকবে, ডেটাটা তোমার কারেক্ট এন্ট্রি হবে, যে এন্ট্রিটার মাধ্যমে তুমি বলতে পারবে যে হ্যাঁ ডেটাটা, যে ডেটাটা আমি পেয়েছি সেই ডেটাটা সঠিকভাবে পেয়েছি। মানে তুমি যদি বলো দা কি স্টেপস হিসেবে যদি দেখো, তাহলে আমি 5টা যদি বলে থাকি তাহলে সেই 5টা, এক হচ্ছে কমপ্লিটনেস, অ্যাকিউরেসি মানে যেটা তুমি অ্যাকিউরেটেড বলছো, অ্যাকিউরেসি, রিলায়েবিলিটি, কনসিস্টেন্সি এবং রেঞ্জ। আশা করি 5টা আমি বললাম। হ্যাঁ স্যার। এই 5টা অন্তত তোমার দেখার কথা, যেগুলো দেখলে তুমি ডেটাটার মধ্যে দিয়ে তোমার এরর কম করতে পারবে, তোমার অ্যানালিসিসের এফিশিয়েন্সি বাড়বে, তোমার ডেটা কোয়ালিটি উন্নতি সাধন হবে। This will improve your data, it will enhance the data quality by leaps and bounds. So these are the 5 things. Thank you. স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে আমাদের আজকের ক্লাসটি এবং বিগত দিনের যে ক্লাসটি দুটি এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন, এবং আমরা এই নিজেদের গবেষণার কাজে সেগুলোকে যদি কাজে লাগাতে পারি আরো সুন্দরভাবে আমাদের এই জন্য পথ চলা সহজ হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ধরে শুনলেন, তাদের উপরে সম্পূর্ণ নির্ভর করে যে কিভাবে তারা কতটা কাজে লাগাতে পারছে। তো এইভাবে আমরা আবার পরে যখন সময় পাবো বা সুযোগ পাবো, স্যারকে আহ্বান জানাবো যে এরকম ভাবে ক্লাস আমাদের উপহার দিতে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি সবাইকে। Thank you. Go. Okay. Thank you.